কোথায় হতে পারে অ্যাবনর্মালি আমাকে জানাবেন। আচ্ছা আচ্ছা, একটোপিক নিউরোলজি দুইটাই মোটামুটি দত্ত ফলো করছি আমরা, দত্ত থেকেই হবে, একটোপিক দত্ত থেকে আমরা দেখছি। আর কিছু জেফকটের জাস্ট টেবিলগুলো এখানেও আছে, আপনার চাইলে জেফকট থেকেও দাগিয়ে ফেলতে পারেন। জেফকট হচ্ছে যেটা 9, সেখান থেকে দেখতে হলে আমার 157 পেজ, আর দত্ত হচ্ছে যেটা 10th এডিশন, সেখানে হচ্ছে 170 পেজে আছে। আপনার চাইলে এখনই ফলো করতে পারেন। আচ্ছা, একটোপিক প্রেগন্যান্সিটা কি? আমাদের হচ্ছে ফার্টিলাইজড ওভাম, যেটা আমাদের ব্লাস্টোসিস্ট, সেটা কি ইমপ্ল্যান্ট হচ্ছে আদার দেন দ্য নর্মাল সাইট। ঠিক আছে, এখন নর্মাল সাইটটা কি? নর্মাল সাইট হচ্ছে আমার এন্ডোমেট্রিয়াল ক্যাভিটি। এখন এই নর্মাল সাইট, আদার দেন দ্য নর্মাল সাইট বলতে ইউটেরাসের মধ্যেও কোন অ্যাবনর্মাল জায়গায় হতে পারে, অথবা ইউটেরাসের বাইরেও কোথাও অ্যাবনর্মাল জায়গায় হতে পারে। তাহলে এখন কোথায় কোথায় হতে পারে অ্যাবনর্মালিটিস, সেটাই আমরা দেখবো। এখন দেখে নিই আমরা কারা রিস্ক ফ্যাক্টর আমরা কি, বা কাদের হওয়ার চান্সেস বেশি এই একটোপিক প্রেগন্যান্সিটা। যাদের হিস্ট্রি অফ পিআইডি আছে, ঠিক আছে, আগে কোনো টিউবাল কোনো লাইগেশন ছিল বা কোনো টিউবাল কোনো সার্জারি আছে, কন্ট্রাসেপটিভ ফেলিয়ারের ক্ষেত্রে এটা কিন্তু অনেক, যারা এমএমকে ইয়ে করে আসছে বা ইন্ট্রাইউটেরাইন ডিভাইস, তাদের ক্ষেত্রেও কিন্তু চান্সেস আছে। প্রিভিয়াস যাদের একটোপিক প্রেগন্যান্সি, তাদের কিন্তু চান্সেস বেশি। তারপর হচ্ছে ইনফার্টিলিটি ট্রিটমেন্ট যারা করছে, এআরটি থেরাপিস্ট যারা নিচ্ছে, প্রিভিয়াস ইনডিউসড অ্যাবর্শনের কোনো হিস্ট্রি আছে, এগুলো হচ্ছে আমাদের রিস্ক ফ্যাক্টর। এই রিস্ক ফ্যাক্টর গুলো আপনারা কোথায় পাবেন? রিটেনের জন্য আসতে পারে, আরেকটা হচ্ছে সিঙ্গেল বেস্টের জন্য। এখান থেকে আমাদেরই কোয়েশ্চেন এসেছিল। ঠিক আছে, রিস্ক ফ্যাক্টর গুলোর মধ্যে এখান থেকে পয়েন্ট গুলো। একটা একটোপিক প্রেগন্যান্সির সময় আমাদের মানে ইউটেরাসের মধ্যে কি কি চেঞ্জেস হতে পারে। ইউটেরাসের মানে একটোপিক প্রেগন্যান্সি প্রথমে আমরা ধরেই নিলাম যে, নরমালি চিন্তা করি যে আমার বাইরে, ইউটেরাসের বাইরে কোথাও আমার প্রেগন্যান্সিটা আছে, ধরলাম সেটা টিউবের মধ্যে বা ওভারির মধ্যে বা অ্যাবডোমিনে কোথাও আমার আছে। কিন্তু আমার বডিটা তো ওই মুহূর্তে অ্যাজ এ প্রেগন্যান্ট ডিল করবে, মানে প্রজেস্টেরন লেভেলটা আমার বেশি থাকবে। সেই প্রজেস্টেরন থাকার জন্য আমার ইউটেরাসে প্রেগন্যান্ট অবস্থায় যে চেঞ্জেস হওয়ার কথা, ওই চেঞ্জেস গুলো আমার এখানে থাকবে। তাহলে এখান থেকে রিটেনের জন্য আপনার যেরকম কোশ্চেন আসতে পারে, এখানে কোশ্চেনটা এরকম যে, what are the changes in the uterus occur during ectopic pregnancy, অথবা এখান থেকে যে কোনো একটা পয়েন্ট আপনার সিঙ্গেল বেস্টের জন্য চলে আসতে পারে। যেরকম ডেসিডুয়া, যখনই আমার প্রেগন্যান্সিটা ইউটেরাসে হোক কিংবা বাইরে হোক, ওই প্রেগন্যান্সিটাকে রিসিভ করার জন্য ইউটেরাসে যে চেঞ্জেসটা হচ্ছে, সেটা হচ্ছে একটা ডেসিডুয়া ডেভেলপমেন্ট করছে, মানে ইউটেরাসটাকে প্রিপেয়ার করছে আমার ফার্টিলাইজড ওভাম যেটা আছে সেটাকে গ্র্যাব করার জন্য। আর সেটার জন্য আমার এখানে ডেসিডুয়াল একটা ডেভেলপমেন্ট হচ্ছে। ঠিক আছে, কিন্তু এটার মধ্যে কিন্তু আমার কোনো কোরিওনিক ভিলাই এগুলো কিন্তু কোনো থাকবে না, জাস্ট একটা ডেসিডুয়া, একটা সিস্টের মতো একটা ডেসিডুয়া একটা ডেভেলপ হয়ে থাকবে। এটা কেন হচ্ছে? এটা হচ্ছে আমার এই প্রজেস্টেরন যেটা বডিতে আছে, সেই প্রজেস্টেরনটার জন্যই আমার এটা হচ্ছে। কিন্তু প্রজেস্টেরনটা নর্মাল একটা প্রেগন্যান্সিতে যেরকম প্রজেস্টেরন আমার গ্র্যাজুয়ালি বাড়তে থাকে, একটোপিক প্রেগন্যান্সিতে কিন্তু সেই লেভেলে আমার প্রজেস্টেরনটা বাড়ছে না। যার জন্য কি হয়, এই ডেসিডুয়াটা পরে দেখা যায় যে প্রজেস্টেরনের সাপোর্ট না পাওয়ার কারণে হয় ওখান থেকে ব্লিডিং স্টার্ট হয়, না তো এই ডেসিডুয়াটা হয় পার্ট বাই পার্ট এক্সক্রিট আউট হয়ে যায় ইউটেরাস থেকে, অথবা দেখা যায় যে পুরো একটা সিস্টের মতো, একটা ক্লটের মতো আমার ইউটেরাস দিয়ে আমার এটা এক্সপেল আউট হচ্ছে। তখন একটা কনফিউশন কি ক্রিয়েট করে, তখন আমাদের কাছে প্রেগনেন্ট মহিলা এসে বলে যে আমার মেবি আমার অ্যাবর্শন হয়ে গেছে, কারণ আমি দেখেছি আমার একটা চাকা পড়েছে। কিন্তু এই যে চাকা পড়ে গেছে, এটাকে আমি যে আচ্ছা কমপ্লিট অ্যাবর্শন অথবা ইনকমপ্লিট অ্যাবর্শন বলে চুপচাপ বসে থাকার মতো কন্ডিশন না। তো আমার এটা আমাকে এসে বলার পর আমার মাথায় রাখতে হবে যে, যতক্ষণ আমি এক্সক্লুড না করছি যে না এটা আমার আদার কোনো সাইটে আমার প্রেগন্যান্সি নাই, ততক্ষণ আমি চুপচাপ বসতে পারবো না। ততক্ষণ আমার আগে এক্সক্লুড করতে হবে যে না আদার কোনো সাইটে আমার একটোপিক প্রেগন্যান্সি নাই, তারপরে আমি শিওর হতে পারবো ঠিক আছে এটা কমপ্লিট অথবা ইনকমপ্লিট অ্যাবর্শন ছিল। কিন্তু ওই যে ডেসিডুয়াল এক্সপালশনটা আমাদের এই কনফিউশনটা ক্রিয়েট করে, এই কনফিউশনটা থেকে দূরে থাকতে হবে যে এইটা হয়ে গেছে মানে ওকে আমার স্লাফার্ড হয়ে গেল, ডান, ডেঞ্জার ফ্রি, না এটা হবে না। আচ্ছা, এই ডেসিডুয়াল কাস্ট বা ডেসিডুয়াল একটা সিস্ট, একটা স্যাকলাইন,
এটা এক্সপালশন হবে, এটা মাথায় রাখতে হবে। এই যে দ্যাট মে বি কনফিউজড উইথ আ স্পন্টেনিয়াস অ্যাবর্শন, এটা ফার্স্ট একটা জিনিস মাথায় রাখতে হবে। সিনারিওতে দিয়ে দিতে পারে, সিনারিওতে দিলে আমার এটা এক্সক্লুড করতে হবে যে এখান থেকে যেটা এক্সপেল আউট হচ্ছে সেটা হচ্ছে ডেসিডুয়াল কাস্ট, ডেসিডুয়াল কাস্ট, আর আমার একটোপিক প্রেগন্যান্সিটা আমার আদার কোনো সাইডে অলরেডি সেটা এক্সিস্ট করছে। এখন দেখি অ্যাবনর্মাল আর একটোপিক সাইট গুলো কি। একটা হচ্ছে ইউটেরাইন, একটা হচ্ছে এক্সট্রা ইউটেরাইন। ইউটেরাইন গুলোকে আগে দেখি, একটা কি হতে পারে, সার্ভাইকাল হতে পারে, একটা হচ্ছে অ্যাঙ্গুলার হতে পারে, একটা হচ্ছে কর্নুয়াল হতে পারে, আর একটা হচ্ছে প্রিভিয়াস সিজারিয়ান সেকশন স্কারে হতে পারে। ঠিক আছে, ইউটেরাসেই হচ্ছে, কিন্তু ইউটেরাসে হলেই কি সেটা নর্মাল সাইডে, এটা নর্মাল সাইডে হচ্ছে না, নর্মাল এন্ডোমেট্রিয়ামে গিয়ে যে ইমপ্ল্যান্ট হচ্ছে না, কোথায় গিয়ে হচ্ছে, হয় সার্ভিক্সে, না হয় হচ্ছে কর্নুতে হচ্ছে, না হয় সিজারিয়ান স্কার হচ্ছে। সিজারিয়ান স্কার একটোপিক কিন্তু এখন অনেক বেড়ে যাচ্ছে, যেহেতু সিজারের রেট বাড়ছে, সেহেতু সিজারিয়ান স্কারের প্রেগন্যান্সিটাও কিন্তু আমার অনেক বাড়ছে। আচ্ছা, এক্সট্রা ইউটেরাইনের মধ্যে একটা কমন সাইট কোথায়, সেটা হচ্ছে টিউবাল। টিউবালই আমরা ধরে রাখি মোস্ট কমন, সেটা হচ্ছে 97%। আবার টিউবের মধ্যে কোথায় কমনলি হতে পারে, সেটা হতে পারে অ্যাম্পুটা। এখন এখান থেকে আপনার সিঙ্গেল বেস্টের কোশ্চেনটা দেখেন, কোশ্চেনটা কিভাবে ঘুরে যাবে। একটা হচ্ছে অ্যাম্পুলাতে যদি আমাকে বলে মোস্ট কমন সাইট কোনটা, সেটা হচ্ছে আছে টিউব। টিউবের মধ্যে মোস্ট কমন কোনটা, 55%, সেটা হচ্ছে অ্যাম্পুলা। কিন্তু কোশ্চেনটা যদি আমাকে এইভাবে করে যে টিউবের মধ্যে বাট মোস্ট ডেঞ্জারাস কোনটা, টিউবের মধ্যে বাট মোস্ট ডেঞ্জারাস কোনটা, আপনারা একটু রেসপন্স, টিউবের মধ্যে কিন্তু মোস্ট ডেঞ্জারাস কোনটা, ইন্টারস্টিশিয়াল। ইন্টারস্টিশিয়াল একদম কম, অনলি 2% হয়। ঠিক আছে, অনলি 2% হয়, কিন্তু যখন হয় রাপচার খুব ফাস্ট হয় এন্ড হচ্ছে স্পোরাডিক্যাল, একদম হিউজ ব্লিডিং হতে থাকে, খুব ফাস্ট পেশেন্ট খারাপ হয়ে যায় এইসব ক্ষেত্রে, কারণ হচ্ছে খুব আমার রাপচারটা খুব তাড়াতাড়ি হয়। তাহলে কোশ্চেনটা দেখেন, একটা হতে পারে যে মোস্ট কমন সাইড কোনটা, টিউবাল। টিউবের মধ্যে আবার মোস্ট কমন কোনটা, আবার টিউবের মধ্যে মোস্ট ডেঞ্জারাস কোনটা। কোশ্চেনটা ঠিক একই জায়গারই কোশ্চেন, 3 ভাবে আসতে পারে। আচ্ছা, অ্যাবডোমিনাল প্রেগন্যান্সি সেটা প্রাইমারি সাইট হতে পারে। প্রাইমারি সাইট কি, আমার ফার্টিলাইজেশনটাই আমার অ্যাবডোমিনে কোথাও গিয়ে হচ্ছে। সেকেন্ডারিটা কিরকম হতে পারে, সাপোজ আমার টিউবের মধ্যে ফার্টিলাইজেশনটা হলো, তারপর টিউব থেকে সেটা টিউবাল অ্যাবর্শনের মতো এক্সক্রিট আউট হলো, কোথায় গিয়ে পড়লো, সেটা গিয়ে পড়লো হচ্ছে অ্যাবডোমিনে, ওখানে পড়ার পরে ওখানে ওটার গ্রো করা শুরু করলো, তাহলে এটা হচ্ছে সেকেন্ডারি। প্রাইমারি হচ্ছে অ্যাবডোমিনে গিয়ে আমার ফার্টিলাইজ হচ্ছে, সেকেন্ডারি হচ্ছে সেটা আমার টিউবে ছিল, টিউব থেকে এক্সপেল আউট হচ্ছে, এক্সপেল আউট হয়ে গিয়ে তখন আমার অ্যাবডোমিনে এটা গ্রো করছে। এটা ইন্ট্রাপেরিটোনিয়াল হতে পারে, এক্সট্রাপেরিটোনিয়াল যখন ব্রড লিগামেন্ট এগুলোতে গিয়েও আমার এটা গ্রো করতে থাকতে পারে। মোড অফ টার্মিনেশন কি হতে পারে, এটা টিউবের মধ্যে এটা জাস্ট একটা আর গ্রো করলো না, জাস্ট ছোট একটা মোল হিসাবেই থেকে গেল, আর বড় হলো না, এরকম হতে পারে। অথবা টিউবাল অ্যাবর্শন হয়ে যেতে পারে, টিউবাল অ্যাবর্শন হয়ে গেল, অথবা এটা টিউবাল রাপচারের দিকে যেতে পারে। ঠিক আছে, এরকম আমরা যখন বিভিন্ন সার্জারির জন্য করতে চাই তখন আমরা দেখি যে টিউবের মধ্যে এরকম মোলের মতো আছে, মাইট বি প্রিভিয়াস তার এরকম একটা একটোপিক প্রেগন্যান্সি ছিল, যেটা হচ্ছে আর ফার্দার গ্রো করেনি, আর কোনো সিমটমসও ছিল না, সেটা মোল হিসাবে পারসিস্ট করে গেছে। ক্লিনিক্যাল টাইপ আমার কাছে কিভাবে প্রেজেন্ট করতে পারে, এটা কি হতে পারে, এটা হচ্ছে পারে একটা অ্যাকিউট কেস। অ্যাকিউট কেস কিভাবে হবে, একদম টিউবাল রাপচার নিয়ে আসতে পারে, বা টিউবাল অ্যাবর্শন থেকে অনেক ব্লিডিং হচ্ছে এরকম নিয়ে আসতে পারে, অথবা আমার কাছে আনরাপচার আসতে পারে, এখন স্লাইড পেইন নিয়ে আসছে, অথবা ইনসিডেন্টাল ফাইন্ডিং, সে পিরিয়ড মিস হওয়ার পরে সে একটা আলট্রাসোনোগ্রাম করতে গেল, ওখানে গিয়ে দেখলো যে আনরাপচার্ড একটা, অথবা সাব অ্যাকিউট হতে পারে। সাব অ্যাকিউট কিরকম, অল্প একটু পেইন আছে, অল্প একটু ব্লিডিং হচ্ছে, বাট পেশেন্ট এরকম জাস্ট অল্প অল্প করে হওয়ার কারণে পেশেন্ট এখনো খারাপ হচ্ছে না, অল্প একটু ব্লিডিং, তার এনিমিকও হচ্ছে না, ওরকম সিভিয়ার পেইনও হচ্ছে না, জাস্ট অল্প একটু ব্লিডিং হচ্ছে, অল্প একটু পেইন, অল্প এরকম করে করে দেখা যায় যে 8 উইকস 9 উইকস 10 উইকস এরকম আসে, যেগুলো হচ্ছে আমার ক্রনিক। তাহলে অ্যাকিউট হচ্ছে একদম সিভিয়ার, আমার ইমিডিয়েট আমার সেখানে মেজার্স নিতে হবে, আমার কোথাও তাকানোর সময় নাই, জাস্ট রিসাসিটেট করতে হবে, স্যামুলটেনিয়াসলি আমার ওটির জন্য প্রিপারেশন নিতে হবে। আনরাপচার্ড এর জন্য আমি দেখবো তখন যে আমার বিটিএইচসিজি কত, সাইজ কত, আমি এক্সপেক্টেন্টে যাব না মেডিকেলে যাব, সেভাবে চিন্তা করব। আর সাব অ্যাকিউট হলে সেম, কি কন্ডিশনে আছে আমার সেভাবে ডিসিশন নিতে হবে।
একটা অ্যাকিউট কেস আমার কিভাবে আমার সামনে প্রেজেন্ট করবে, অ্যাবডোমিনাল যদি অ্যাকিউট হয় ডেফিনেটলি অ্যাবডোমিনাল পেইন নিয়ে আসবে। পেইনটা হচ্ছে মাস্ট ফার্স্ট ট্রায়ালের মধ্যে ফার্স্ট জিনিসটাই হচ্ছে পেইন নিয়ে আসবে। অ্যামনোরিয়া 75% থাকে, অনেক ক্ষেত্রে দেখা যায় 4 উইকস 5 উইকসও হয়নি, 4 উইকস ক্রস করেনি, তখনই সে একটোপিক এরকম পেইন নিয়ে আমার কাছে চলে আসে, তাহলে তখন তো সে অ্যামনোরিয়ার কথা আমাকে বলবে না। তাই হচ্ছে 75% পেশেন্টই অ্যামনোরিয়ার কথা বলে, 25 এর কোনো অ্যামনোরিয়ার হিস্ট্রি থাকে না। আর হচ্ছে ভ্যাজাইনাল ব্লিডিং ও 70%, সবার যে থাকবে তা না, 30% কিন্তু আসে কোনো ব্লিডিং নেই, অনলি পেইন নিয়ে আমার কাছে চলে আসছে। তাহলে ট্রায়াডের মধ্যে আপনার এখান থেকে কোশ্চেন আসতে পারে, which one is the features of ectopic pregnancy in acute case? আচ্ছা, সিমটমস এর মধ্যে আমরা যেটা বললাম পেইন, এখন এই পেইন ডেসক্রিপশনের আপনার কোশ্চেন আসতে পারে কিরকম। অ্যাবডোমিনাল পেইন তো ঠিক আছে, ডান। এখন হচ্ছে এটা থেকে শোল্ডার পেইন আসতে পারে। শোল্ডার পেইনটা কি? এটা শোল্ডার পেইনটা হচ্ছে এখানে রেফার্ড পেইন হিসাবে কাজ করছে। রেফার্ড পেইন কিরকম? এখন আমার যেই পাউচ অফ ডগলাস এগুলোতে আমার যখন ব্লাডটা হিউজ অ্যামাউন্টে যখন আমার ব্লাডটা জমা হচ্ছে, সেটা এক্সেস হতে মানে বাড়তে 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 গিয়ে দেখা যাচ্ছে আমার ডায়াফ্রাম কেও গিয়ে আমার ইরিটেট করছে। এই ডায়াফ্রামকে যখন গিয়ে ইরিটেট করবে তখন আমার এই পেইনটা আমি রেফার্ড পেইন হিসেবে আমি ফিল করব। শোল্ডার পেইন, শোল্ডার টিপে আমি পেইনটা আমি ফিল করব। ভ্যাজাইনাল ব্লিডিং তো বললাম, আর ডেসিডুয়াল কাস্ট নিয়েও এই সিমটমস নিয়ে অনেকে আসতে পারে। সেক্ষেত্রে যেটা করা হয় যে টিউবাল লাইগেশন এটা করার পরে অনেক সময় আমরা ডিএনসি করে দিই। ডিএনসি করে দিই মানে ওয়াশ আউটের জন্য, যে যেই ডেসিডুয়াল কাস্ট আছে, না তো দেখা যাবে যে পরে ডেসিডুয়াল কাস্টটা তখনও ফল করেনি, কিন্তু দেখা যাবে ওটির পরে তখন আমার গিয়ে এই ডেসিডুয়াল কাস্টটা আমার এক্সপেল আউট হচ্ছে। অ্যামনেরিয়া তো বললাম, একটা শর্ট পিরিয়ড অফ অ্যামনেরিয়া থাকতে পারে, আবার অ্যাবসেন্টও থাকতে পারে। আরেকটা হচ্ছে সিনকোপাল একটা অ্যাটাকের কথা সে বলতে পারে, যে সেটাও 10% যে একটা ফেইন্টিং অ্যাটাকের জন্য। যখনই আমরা এরকম একটা ফেইন্টিং অ্যাটাক আর শর্ট পিরিয়ড অফ অ্যামনেরিয়া এরকম একটা পেশেন্ট বলবে, সাথে সাথে মাথায় স্ট্রাইক করতে হবে এটা একটোপিক না। তো আমরা একটা ইয়ে নিয়ে ওয়ার্ডে আমরা এইভাবে প্র্যাকটিস করতে বলা হতো। একদম যখন শুরুতে ওয়ার্ডে আসছি তখন আমাদেরকে বলা হতো যে প্রথমেই তুমি ধরে নিবা যে সবকিছু হচ্ছে একটোপিক, তারপর তুমি এক্সক্লুড করতে থাকো যে না, কারণ হচ্ছে তোমার পেশেন্ট যদি খারাপ হয়ে যায় বা আমি যদি ডায়াগনোসিস না করতে পারি, ওভার ডায়াগনোসিস ঠিক আছে, আমি ওপেন এন্ড ক্লোজ করলাম তাও ঠিক আছে, কিন্তু আমার ডায়াগনোসিস না করতে পারার কারণে পেশেন্টটা মারা যাবে, এটা যেন কখনোই না হয়। যার জন্য বলা হয় যে কখনোই বলা হয় না যে পেশেন্টকে রিসাসিটেট করে দেন আমি ওটির জন্য যাব, সবসময় এটা বলা হয় যে রিসাসিটেট এন্ড ওটি হচ্ছে সাইমultaneously আমার প্রিপেয়ার করতে হবে। আচ্ছা, জেনারেল লুকের মধ্যে কি আমি পাবো? জেনারেল লুকের মধ্যে একটা পেশেন্ট কনসিয়াস থাকতে পারে, অথবা সে শকে গিয়ে আনকনসিয়াসও আসতে পারে। একটা পেইল একটা লুক থাকবে, কারণ হচ্ছে যদি আমার অ্যাকিউট কেস হয় সেক্ষেত্রে একটা পেইল একটা লুক থাকবে। এটা ডিপেন্ড করবে হচ্ছে অ্যামাউন্ট অফ ব্লিডিং এর উপরে। একটা শকের ফিচার যেরকম র্যাপিড পালস, হাইপোটেনশন, কোল্ড কামি একটা স্কিন, এরকম একটা আমার ফিচার্স নিয়ে আসবে। অ্যাবডোমিনাল পেইন, এগুলো সব আমার নিয়ে আসবে। এখানে বাউল ব্লাডার হ্যাবিটটা অল্টার্ড হতে পারে, রিটেনশন অফ ইউরিন আর হচ্ছে বাউল মুভমেন্ট স্টপ, এরকম একটা। তাহলে সিনকোপ নিয়ে একটা পেশেন্ট আসতে পারে, যখন বাউল ব্লাডার হ্যাবিট এরকম একটা সাডেন একটা অল্টারের কথা বলবে, তখন কিন্তু মাথায় রাখতে হবে যে এটা আমার একটোপিকের দিকে যাচ্ছে কিনা। আচ্ছা, পেলভিক এক্সামিনেশনের একটা জিনিস হচ্ছে খুব ভালো মতো বুঝতে হবে, সেটা হচ্ছে এখন আমি যখন যেহেতু পেশেন্ট ব্লিড করছে মানে হচ্ছে হোল বডিতেই আমার যেরকম পেশেন্টের যেরকম পেল হয়ে যাবে, সেই ভাজাইনাল মিউকোসাটাও আমার পেইলি হয়ে যাবে, সেরকম একটা ব্লেঞ্চড একটা হোয়াইট একটা লুক আসবে। ইউটেরাসের সাইজটা নর্মাল থাকতে পারে কিংবা স্লাইট বাল্কি থাকতে পারে। আর এক্সট্রিম ফর্নিংস গুলো এক্সট্রিম টেন্ডার থাকবে, অন মুভ। সার্ভাইকাল মোশন টেন্ডারনেস বলা হয়, যখন আমি সার্ভিক্সটাকে মুভ করার চেষ্টা করব তখন হচ্ছে পেশেন্টটা সিভিয়ার পেইন ফিল করবে, এটাকে কি বলা হচ্ছে সার্ভাইকাল মোশন টেন্ডারনেস, এখানে পজিটিভ থাকবে। এখন এখানে একটা জিনিসের সাথে আমার ডিডি হবে আইদার টিআইডি অর একটোপিক, এই দুইটার মধ্যে একটা ডিফারেন্সিয়েট করতে হবে। একটোপিকের পেইনটা হবে সেম সাইডে, আমার যদি লেফট সাইডে একটোপিক হয়, আমি যদি সার্ভিক্সটাকে লেফট সাইডে সরাই তখন পেশেন্টটা পেইনের বলবে, কারণ হচ্ছে যে সাইডে আমার পেইন ওইটার উপর যখন গিয়ে চাপ পড়ছে তখন সে পেশেন্টে পেইন বলবে, কিন্তু যখন আমি অপোজিট সাইডে সরাবো তখন কিন্তু সে পেইনের কথা ওইভাবে বলবে না, সেম সাইডে যেটা
পিআইডি তে কিন্তু ঠিক উল্টাটা হবে। পিআইডি তে হচ্ছে যখন আমি অপোজিট সাইডে, পিআইডি তে কি হচ্ছে সবকিছু হচ্ছে অ্যাঙ্কারিং করে রাখার চেষ্টা করে। তো এখানে হচ্ছে যখন আমি টান দিব অপোজিট সাইডে, তখন হচ্ছে পেইনটা হবে। তাহলে একটোপিকে পেইন হচ্ছে সেম সাইড, যেদিকে আমার পেইন ওইটার উপরে আমি চাপ দিব, আমার ওইটাতে আমার ব্যথা। আর পিআইডির জন্য হচ্ছে অপোজিট সাইডে যখন আমি সার্ভিক্স থেকে মুভ করব তখন এখানে পেইনটা অপোজিট। তাহলে এখানে হচ্ছে ডিডি হিসাবে বা সিঙ্গেল ব্রেস্টের জন্য এই জায়গাটা খুব ভালো, যে সার্ভাইকাল মোশন টেন্ডারনেস কোন দিকে এই জিনিসটা টেন্ডার হবে। আচ্ছা, আরেকটা জিনিস হতে পারে আমি এই সার্ভিক্সের মানে ফর্নিক্সের মধ্যে আমি হয় রাইট অর লেফট সাইডে আমি মাসটা ফিল করতে পারি। আরেকটা জিনিস ফিল করতে পারি যে পাউচ অফ ডগলাস আমার ফুল কিনা। যদি আমার হিউজ ব্লিডিং হয়, হেমোপেরিটোনিয়ামে হয়, সেক্ষেত্রে আমি কিন্তু পাউচ অফ ডগলাসটা যে ফুল, এটা কিন্তু আমি বুঝতে পারবো। আর তখন কি মনে হবে ইউট্রাসটা হচ্ছে পানির মধ্যে ভাসছে, এত ব্লিডিং যে ইউট্রাসটা আমার মনে হবে যে পানির মধ্যে ভাসছে। কিন্তু এখানে একটা জিনিস হচ্ছে এই একটোপিক যখন আমি সাসপেক্ট করবো তখন খুব কশাসলি আমাকে ইয়ে করতে হবে, এক্সামিনেশনটা করতে হবে। কেন? কারণ হচ্ছে আমার এই ম্যানিপুলেশনের কারণে আবার রাপচার হয়ে যেতে পারে, যেটা অলরেডি আনরাপচার্ড আছে সেটা রাপচার হয়ে যেতে পারে, হিউজ ব্লিডিং হতে পারে, পেশেন্ট শকে যেতে পারে। তো এটা খুব ভালো মতো মাথায় রাখতে হবে যে এক্সামিনেশন আগে খুব কশাসলি এক্সামিনেশনটা করতে হবে। আনরাপচার্ড যদি হয় তাহলে আনরাপচার্ড টিউবুল একটোপিক প্রেগন্যান্সি যদি নিয়ে আসে তখন এখানে হচ্ছে অনেক পেশেন্টই আমাদের কাছে আসবে যে এখনো জাস্ট অ্যাবডোমিনাল পেইন নিয়ে চলে আসছে, ওরকম ব্লিডিং আছে বা খুব কম। সেক্ষেত্রেও কিন্তু আমার একটু মাথায় রাখতে হবে যে একটা সেক্সুয়ালি অ্যাক্টিভ একটা মহিলা, রিপ্রোডাক্টিভ এজের একটা মহিলা যখনই আমার কাছে আসবে তখন আমার মাথায় একটোপিকটা অপশন রাখতে হবে, কখনই এটা মাথা থেকে বাদ দেওয়া যাবে না। সিমটমস অলরেডি আমরা এই সিমটমস গুলো বলে ফেলেছি, এখানে কিছু নাই। সাইন্স এই যে আমরা ম্যানুয়ালি যা যা দেখবো আমরা অলরেডি এগুলো বলে ফেলেছি, এগুলো আলাদা আলাদা করে দেওয়া হয়েছে কারণ হচ্ছে যখন আপনি পড়তে যাবেন তখন যাতে এই টপিক গুলো আপনার চোখে থাকে, কিন্তু অলরেডি আমরা এই পোর্শন গুলো সবগুলোই বলে ফেলেছি। আমরা আগাই। সাবঅ্যাকিউট অথবা ক্রনিক, এটা আমরা বলেছি যে অল্প পেইন হবে, অল্প ব্লিডিং হবে, পেশেন্ট দেখা যাবে যে প্রিভিয়াসলি বলছে যে আমার একটা ব্লিডিং হয়েছিল, এখন ব্লিডিং নাই, এরকম একটা মানে কোনো অ্যাকিউটটা যেরকম আমার সিভিয়ারিটি নিয়ে আসবে, সাবঅ্যাকিউটটার জন্য এরকম একটা ক্রনিক একটা ফিচার দেবে যে এক মাস ধরে অল্প 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 ব্লিডিং হচ্ছে। ওই এক মাস ধরে অল্প অল্প ব্লিডিং হচ্ছে আমরা অনেক সময় মাথা থেকে বাদ দিয়ে দিও, আচ্ছা এক মাস ধরে হচ্ছে তাহলে আমার এটা একটোপিক হবে না। একটোপিক যে সবসময় আমার এখনো হয়তো রাপচার হয় নাই, যার কারণে কিন্তু এনি টাইম এটা রাপচার হতে পারে। সো এটা মাথায় রাখতে হবে যে সাব অ্যাকিউটটা আমার পুরো একটা
সরি আপনারা, আচ্ছা আমরা আসি। তাহলে হচ্ছে আমার ডায়াগনোসিসটা আমি কিভাবে করবো, মেইনলি হচ্ছে আমার হিস্ট্রি বেসড, আর হচ্ছে আমরা যেসব সিমটমস এখন বললাম জাস্ট ওই সিমটম গুলো দিয়ে আমার ক্লিনিক্যালি আমার ডায়াগনোসিস করতে হবে। আমার অপশন নাও থাকতে পারে যে আমি এই মুহূর্তে আলট্রাসোনোগ্রাম করে আমি যাওয়ার মতো নাও থাকতে পারে। তাহলে আমার হচ্ছে একটা ক্লিনিক্যালি আমার একটা হিস্ট্রি থেকে আমি বের করব, ক্লিনিক্যালি দেখবো যে সে কি এরকম একটা অ্যাকিউট একটা পেইন নিয়ে একটা পেইল হয়ে যাচ্ছে, সে শকের এইসব ফিচার্স এগুলো আমার আছে কিনা। যদি আমরা এরকম থাকি আমি একটা জিনিস করতে পারি সাথে যে আমি একটা স্ট্রিপ টেস্ট করে ফেলতে পারি, ইমিডিয়েট একটা রেজাল্ট, যদি আমার হাতের কাছে এরকম কোনো অপশন না থাকে যে আমি এখন আলট্রা করবো, বা কারো যদি সেন্টারে থাকে আলট্রাসোনোগ্রামের জন্য প্রো, আচ্ছা সে করে ফেলতে পারে। কিন্তু যদি এগুলো কোনো কিছুই না থাকে, আমি হিস্ট্রি এগুলো দিয়ে আমি জাস্ট ব্লাড গ্রুপিং করব আর ব্লাড অ্যারেঞ্জ করতে থাকবো। এর মধ্যে আমি শককে যদি পেশেন্টটা থাকে আমি সেটা রিসাসিটেট করব, আর আমি হচ্ছে সাইমালটেনিয়াসলি ওটির জন্য আমি প্রিপেয়ার করবো। আমার এখানে যে সব ধরনের ইনভেস্টিগেশন ওই মুহূর্তে লাগবে এরকম না, জাস্ট ডায়াগনোসিস আর ক্লিনিক্যালি আমি হিস্ট্রি আর হচ্ছে ক্লিনিক্যাল বেসড আমি ডায়াগনোসিস করবো, যাতে কোনো সময় আমার এখানে বেসড না হয়, পেশেন্টটাকে আমি প্রিপেয়ার করে ফেলতে পারি। আচ্ছা একটা বলি যে আমাদের বিসিপিএস এর পরীক্ষাতে 4টা খাতা থাকবে। আমাদের পরীক্ষার সময় আমি যেটা দেখেছি যে 4টা খাতার মধ্যে সব খাতাগুলোর মধ্যে একটা কোয়েশ্চেন এরকম ছিল যে পেশেন্ট শকে ছিল। তো যখনই আমার পেশেন্টটা শকে থাকবে তখনই আমার যে এবিসি যারা ইওসি করেছেন তারা দেখবেন যে ওখানে বারবার ম্যাডামরা একটা জিনিস করতে থাকেন যে এবিসি ম্যানেজমেন্ট। তাই ম্যাডামরা খাতার মধ্যে প্রত্যেকটা খাতার মধ্যে ম্যাডামরা এটা ইনশিওর করেছেন যে ওই জিনিসটা আমরা প্র্যাকটিস করছি কিনা আর ওই জিনিসটা আমরা মনে রেখেছি কিনা। প্রত্যেকটা খাতার মধ্যে এরকম ছিল যে একটা সিনারিও পেশেন্ট শকে ছিল, তাহলে যখনই পেশেন্ট শকে থাকবে তখন ওই যে আমার এবিসি ম্যানেজমেন্ট যেভাবে আমরা করছি ওই এবিসি ম্যানেজমেন্ট দিয়ে শুরু করে তারপর আমার অ্যাকচুয়াল ম্যানেজমেন্টের মধ্যে ঢুকতে হবে। তাহলে এই জিনিসটার জন্য প্রিপেয়ার থাকতে হবে যে খুব শর্টে কিভাবে এই জিনিসটা লিখতে হবে, এবিসি ম্যানেজমেন্ট গুলো এটা আমার গুছিয়ে নিতে হবে। যেরকম যদি একটা একটোপিকে কোন একটা সিনারিও থাকে সেখানে মোস্ট অফ দ্য টাইমে শকের একটা ফিচার দেওয়া থাকে, তাহলে শকের দেওয়া থাকলে আমার ওই জিনিসটা আগেই আমার এক্সক্লুড করতে হবে যে আমি এইভাবে শকটাকে কারেকশন করবো আর সাইমালটেনিয়াসলি ওটির জন্য আমি প্রিপেয়ার করবো। আচ্ছা এটা সিঙ্গেল বেস প্লাস রিটেন দুইটার জন্য ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস অফ অ্যাকিউট একটোপিক প্রেগন্যান্সি, কিসের সাথে আমি আমার কনফিউশন হতে পারে অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস এর সাথে হতে পারে। তাহলে এটা এক্সক্লুড করার জন্য আমার বিটা এইচসিজি, অবভিয়াসলি অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস আমার বিটা এইচসিজি টা আমার নেগেটিভ থাকবে। রাপচার্ড কর্পাস লুটিয়াম যদি হয় সেক্ষেত্রে আমার নেগেটিভ থাকবে। টুইস্টেড ওভারিয়ান টিউমার আছে, রাপচার্ড চকলেট সিস্ট, এগুলোর মধ্যে দেখবেন তার আগে থেকে সে বলবে যে আমার একটা সিস্ট ছিল, অথবা সে আগে জানতো না, কিন্তু এখন এগুলোর সাথে আমার এগুলো আমি সবগুলো এক্সক্লুড করতে পারবো। আমার বিটা এইচসিজি দিয়ে আমি এগুলো এক্সক্লুড করতে পারবো। তারপর হচ্ছে আলট্রাসোনোগ্রাম যদি আমার থাকে আমি সেগুলো এক্সক্লুড করতে পারবো যে আমার ইউট্রাস এমটি কিনা। ইউট্রাস এমটি কিন্তু সাইডে কোনো স্যাক আছে আর বিটা এইচসিজি পজিটিভ, তখনই হচ্ছে আমার একটোপিকের চান্সেস থাকবে। বাট সেটা যদি না হয় তাহলে আইদার অপশনস গুলো আমার মাথায় রাখতে হবে। তাহলে এইটা ছিল আমার অ্যাকিউটের জন্য। তাহলে সেম আরেকটা কোশ্চেনে দেখেন সাব অ্যাকিউট প্রেগন্যান্সি ডিফারেন্সিয়াল কি হতে পারে। সাব অ্যাকিউটটা কি হতে পারে, একটোপিক ইনকমপ্লিট অ্যাবর্শনের সাথে হতে পারে, সালফিনজাইটিস, অ্যাপেন্ডিসাইটিস, রাপচার্ড চকলেট সিস্ট, হচ্ছে রাপচার্ড কর্পাস লুটিয়াম, এগুলোর সাথে আমার ডিফারেন্সিয়ালটা চলে আসবে। The main diagnostic feature of ectopic pregnancy আমরা অনেকবার করে বলে ফেলেছি। পজিটিভ প্রেগন্যান্সিটা সেটা হচ্ছে বিটা এইচসিজি, আর যদি আমার আলট্রাসোনোগ্রামে বলে যে ইউট্রাসটা আমি এমটি কিন্তু অ্যাডিনোর সাথে কোনো স্যাক পাওয়া যাচ্ছে, এটা হচ্ছে আমার মেইন ফিচার্স ডায়াগনোসিসের জন্য। আচ্ছা ইনভেস্টিগেশন হচ্ছে রুটিন এক্সামিনেশনের জন্য আমরা অনেক কিছু করতে পারি, কিন্তু তার মধ্যে একটা হচ্ছে আমার সিবিসি আর হচ্ছে এইচবিও টাইপিং, এই দুইটা হচ্ছে আমার মাস্ট। এই দুইটার জন্য আমি সেন্ড করে দিব যে আমি ব্লাড গ্রুপিংটা আমার যদি জানা থাকে আমি সিবিসিটা সেন্ড করে এর মধ্যে আমি ওটির জন্য প্রিপেয়ার করতে পারি। যতক্ষণ আমি ক্ল্যাম্পটা না ধরতে পারছি ততক্ষণ আমার লস হতেই থাকবে। এখন ইনভেস্টিগেশনের জন্য কি, এই যে আমার বিটা এইচসিজি একটা একটোপিক প্রেগন্যান্সি এর জন্য বিটা এইচসিজি হ্যাঁ পজিটিভ থাকবে, কিন্তু যদি এটা আমার ক্রনিক একটোপিক এগুলো হয় বা আনরাপচার্ড আমি এক্সপেক্টেড ম্যানেজমেন্টের জন্য যাচ্ছি, সেখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে নর্মাল প্রেগন্যান্সিতে বিটা এইচসিজি যেরকম ডাবলিং হবে 48 আওয়ার্সে ডাবলিং হবে, একটোপিক প্রেগন্যান্সিতে কিন্তু সেটা হবে না। এটা একটা সাইন, বিটা এইচসিজির এইটা একটা পয়েন্ট যে একটোপিকে হচ্ছে ডাবলিং হবে না, 48 আওয়ার্সে ডাবলিং হবে না, তার চেয়ে কম থাকবে।
যদি আমরা কালার ডপলার করতে পারি সেক্ষেত্রে আমরা কি এখানে কোন সাইনটা পাবো, রিং অফ ফায়ার। যেখানে আমার স্যাকটা থাকবে সেখানে ব্লাড ফ্লোটা অনেক বেড়ে যাবে। এই ব্লাড ফ্লো, এই ফ্লোটাকে কি বলেছে, রিং অফ ফায়ার। তাহলে রিং অফ ফায়ার নিচে একটা দাগ দিবেন, এটা হচ্ছে আপনার সিঙ্গেল ব্রেস্টের জন্য একটা পয়েন্ট, যে এই শেপটা কিরকম হবে। আচ্ছা, এখানে হচ্ছে একটা হচ্ছে বিটা HCG আমরা ডায়াগনোসিস করলাম, আর একটা হচ্ছে সোনোগ্রাফিক্যালি ডায়াগনোসিস করলাম। এখন হচ্ছে যদি আমি বোথ বিটা HCG দিয়ে মানে বায়োকেমিক্যালি আর হচ্ছে সোনোগ্রাফিক্যালি দুই ভাবে যদি আমি একসাথে আমি করতে চাই, তাহলে আমি কি দেখি, TVS এ যদি আমার 4 to 5 weeks এর একটা স্যাক দেখা যায়, এখন হচ্ছে লো বিটা HCG লেভেল, সেখানে কি হচ্ছে আমার TVS যদি করি, বিটা HCG লেভেল যদি আমার 1500 বেশি হয়, আর ট্রান্স অ্যাবডোমিন মানে যদি আমার বিটা HCG 1500 বেশি হয়, আর হচ্ছে অথবা বিটা HCG যদি 6000 এর বেশি হয়, যদি 1500 বেশি হয়, সেক্ষেত্রে কিন্তু আমার TVS এ আমার স্যাকটা দেখতে পাওয়ার কথা। আর যদি আমি ট্রান্স অ্যাবডোমিনালি যাই, সেখানে হচ্ছে যদি আমার বিটা HCG 6000 থাকে, সেখানে কিন্তু আমার ট্রান্স অ্যাবডোমিনালি আমার দেখতে পাওয়ার কথা, কিন্তু আমার 1500 ক্রস করে গেল, কিন্তু আমি TVS এ দেখতে পাচ্ছি না, অথবা 6000 ক্রস করে যাচ্ছে কিন্তু আমি ট্রান্স অ্যাবডোমিনালি দেখতে পাচ্ছি না, ইউটেরাসটা আমার এমটি। সেক্ষেত্রে আমার মাথায় রাখতে হবে তাহলে অন্য কোনো সাইটে আমার একটোপিক সাইটটা আছে কিনা সেটা আমার খুঁজে বের করতে হবে। অনেক সময় দেখা যাচ্ছে ইউটেরাস এমটি বলে আমরা সোনোগ্রাফিক্যালি আর খুঁজতে যাই না, কিন্তু আমার এখানে খুঁজতে হবে। যদি আমি দেখি আমার আদার সাইড গুলো হেলদি আছে কিনা, নর্মাল আছে কিনা, সেটা আমার এক্সক্লুড করে নিতে হবে মাস্ট। ল্যাপ্রোস্কোপিক্যালি আগালে একটা কখন আমরা করতে পারি, যদি দেখি আমি পেশেন্টটা হেমোডাইনামিক্যালি স্টেবল, সেক্ষেত্রে আমি ল্যাপ্রোস্কোপির একটা বড় সুবিধা হচ্ছে আমি ডায়াগনোসিসও করতে পারবো, একই সাথে মেজারও নিতে পারবো, আমি মাসটাকে রিমুভ করতে পারবো, এন্ড আদার সাইড গুলো আমি সবকিছু দেখে আসতে পারবো। অথবা যদি আমি কোনো থেরাপিউটিক এজেন্ট ইউজ করতে চাই, আমি ঠিক সেই স্যাকের মধ্যে ডিরেক্ট আমি কেমোথেরাপিক এজেন্টটা আমি দিয়ে আসতে পারবো। তাহলে এখানে কোশ্চেন হচ্ছে একটোপিকের ক্ষেত্রে ল্যাপ্রোস্কোপি সুবিধাটা কোথায়, দ্য বেনিফিট অফ ল্যাপ্রোস্কোপি ইন কেস অফ একটোপিক প্রেগন্যান্সি, এটা একটা কোশ্চেন হতে পারে। কার্ডোসিনথেসিস, আমার কাছে কিছু নাই, আমি পেরিফেরিতে বসে আছি, আমার কাছে এই মুহূর্তে বিটা HCG করার অপশন নাই, আমার TVS তো নাই, আমার হাতে কিছু নাই, আমি একটা স্ট্রিপ টেস্ট যদি আমার কাছে থাকে আমি করতে পারবো, অথবা সেটাও নাই, আমার একটা অ্যামনোরিয়াল হিস্ট্রি দিচ্ছি, আমার সাইন্স এগুলো আছে, সেক্ষেত্রে আমি কার্ডোসিনথেসিস করতে পারি। সেই ক্ষেত্রে কি হচ্ছে 18 গজের একটা লাম্বার পাঞ্চের নিডল দিয়ে আমি কার্ডোসিনথেসিস করে দেখতে পারি যে আমার এখানে ব্লাড হেমোপেরিটোনিয়াম কিনা, এটা দিয়ে আমি করতে পারি। কারণ সব ধরনের অপশন তো আমার জেনে থাকতে হবে, কখন কোন পরিস্থিতিতে পড়া হয় বলা যাচ্ছে না। আচ্ছা, যদি এখানে আমি হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন। ওই যে বিটা HCG TVS লেভেলটা আর হচ্ছে ওই যে অ্যাবডোমিনাল ওইটা যদি আরেকটু বলতেন। হ্যাঁ বলছি, এইটা আমার বিটা HCG যদি আমার 1500 বা 1500 বেশি হয়, সেক্ষেত্রে আমি তখনই আমি TVS এ আমি স্যাকটা দেখতে পাবো। আর আমার ট্রান্স অ্যাবডোমিনালি দেখতে হলে আমার বিটা HCG লেভেলটা আরেকটু বেশি থাকতে হয়, যদি আমার 6000 এরকম হলে তখন আমি ট্রান্স অ্যাবডোমিনালি আমি দেখতে পারি, কিন্তু 1500 বেশি হলে আমি TVS আমি দেখতে পারবো। কিন্তু এখানে আমার আমার বিটা HCG আমার হাতে 1500, আমি একটা রিপোর্ট পাচ্ছি যে আমার হাতে 1500 আছে, কিন্তু আমি অ্যাবডোমিনাল মানে ইউটেরাসটা আমি এমটি পাচ্ছি। যখনই আমি দেখবো যে এটা আমার এমটি, তখনই আমার আদার সাইড গুলো আমার খুঁজে দেখতে হবে যে অ্যাডিনেক্সাতে আছে কিনা, অ্যাবডোমিনালি আছে কিনা, সব সাইড গুলো আমার মাস্ট খুঁজে দেখতে হবে। এখানে হচ্ছে কাট অফ মার্জিন, যে কত বেশি হলে মাস্ট আমার এখানে এটা মাথায় রাখতে হবে যে TVS এ ক্ষেত্রে বিটা HCG অনেক লো থাকার পর আমি খুব আর্লি পেয়ে যাব, কিন্তু সেটাই আমার ট্রান্স অ্যাবডোমিনালি দেখতে হলে তখন আমার এটা আরেকটু লেট, আর একটু লেটে আমার ট্রান্স অ্যাবডোমিনালি পাবো। কিন্তু এইটা আমার এই লেভেল ক্রস করে যাওয়ার পরেও আমি ইউটেরাসে পাচ্ছি না, সেক্ষেত্রে আমার হচ্ছে অ্যাডিনেক্সা গুলো, অ্যাবডোমেন সবকিছু আমার এক্সক্লুড করে দেখতে হবে যে আমার আদার্স কোন সাইটে আমার স্যাকটা আছে কিনা। জি আপু, আপু কার্ডোসিনথেসিস কি এখন করা হয়? এটা অবসলিউট না, দেখিনি আজ পর্যন্ত কাউকে করতে, এটা কি আসলে করা হয়? আচ্ছা, এখন করা হয় না এই জন্য যে আমাদের অনেক অপশনস চলে আসছে, অনেক অপশনস আছে, হ্যাঁ এই জন্য চলে আসছে, কিন্তু প্যারাসিনথেসিস কিন্তু এখনো করা হচ্ছে।
তাই না? সেরকম এখন হচ্ছে কার্বোসিনথেসিস না করে আমরা যখন কিছুই পাচ্ছি আমরা ইমিডিয়েট ওপেন করতেই হবে, কিছু নাই আমার হাতে, সেক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রে আমরা প্যারাসিনথেসিস আমরা করে থাকি। সেরকম জানার জন্য জানা রাখা যে একটা এরকম একটা অপশন আছে, যদি আমার আর কোনো অপশন না থাকে সেক্ষেত্রে আমি জেনে রাখলাম যে এটা একটা অপশন আছে হাতে। আপনার রিং অফ ফায়ার প্যাটার্নটা কি বলছিলেন? হ্যাঁ, এটা হচ্ছে যখন আমার কোনো ইয়ে থাকবে এখানে প্লাসেন্টা এইটার মধ্যে মানে সেক্টর মধ্যে সেক্টর আশেপাশে ব্লাড ফ্লো প্যাটার্নটা অনেক বেড়ে যাবে। এই তখন আমি যখন টিডিএস দিয়ে ডপলারে দেখবো তখন যে প্যাটার্নটা আমি দেখতে পাবো সেই প্যাটার্নটার নাম হচ্ছে রিং অফ ফায়ার। মনে হবে যে একটা স্যাকের চারিদিকে একটা ফায়ারের রিং দেখা যাচ্ছে, অ্যাপিয়ারেন্সটা হবে এরকম যখন আমি ডপলারে দেখবো। জি আপু, থ্যাংক ইউ। এখান থেকে সিঙ্গেল বেস্টের জন্য মানে এসএকিউর জন্য তো ডিরেক্ট কোশ্চেন চলে আসবে, কিন্তু এখান থেকে সিঙ্গেল বেস্টে আসার জন্য অনেকগুলো পয়েন্ট আছে। সিঙ্গেল বেস্ট বলে দিন আমাদেরকে কোনটা এসএকিউ কোনটা সিঙ্গেল বেস্ট, এটা হ্যাঁ আমি বলে দিলে ভালো হয়। যেরকম প্রত্যেকটা জায়গায় আমি বলে দিচ্ছি যে এখানে কাট অফ মার্জিন, তারপর এখানে রিং অফ ফায়ার, আমি প্রত্যেকটা জায়গায় আমি আপনাকে বলে দেবো কোথায় কোনটা। আচ্ছা, এখানে আপনার যেটা বললাম যে একটা ডেসিডুয়াল কাস্ট ফর্মেশন হয় কিন্তু সেটার মধ্যে কোনো ভিলাই থাকে না। এখন আমরা যেটা বলছি যে এরকম ডেসিডুয়াল কাস্ট বা সিস্ট লাইক স্ট্রাকচার আমরা এটা ফল অফ হতে পারে, যেটা কারণ হচ্ছে সে তো আর প্রোজেস্টেরনের সাপোর্টটা পাচ্ছে না, আর প্রেগন্যান্সিটা এসেও আমার ইউটেরাসের মধ্যে রিপ্লেসড হচ্ছে না, যার কারণে একটা টাইম পরে আমার এই ডেসিডুয়াল যে কাস্টটা সেটা হচ্ছে ফল অফ হয়। কিন্তু এটা এখন এটা দেখা যায় যে অনেক সময় এটা আস্তে আস্তে অল্প অল্প করে ব্লিডিং হয়, যার জন্য দেখা যায় আমরা লাইগেশনটা করার পরে আমরা ডাইলেশন কিউরেটেজ করে দেই যাতে পরবর্তীতে এই ব্লিডিং এই জিনিসগুলো যাতে না হয়। এখন এই যে আমরা কিউরেটেড যে আমরা করলাম এই প্রোডাক্টটাকে যদি আমরা হিস্টোপ্যাথোর জন্য পাঠাই, এই হিস্টোপ্যাথোর জন্য পাঠানো ইজ আ মাস্ট, একটা মাস্ট। এখন যদি আমি পাঠাই সেক্ষেত্রে আমি দেখবো যে এখানে কোনো ভিলাই নাই, এই যে ডেসিডুয়াল যে কাস্টটা এটার মধ্যে কোনো ভিলাই থাকবে না, অ্যাবসেন্স অফ ভিলাই। আর সেটা হচ্ছে এই যে নর্মাল স্যালাইনের মধ্যে যদি আমি দিয়ে দিই সেটা কি হবে, নর্মাল স্যালাইনের মধ্যে যেটা ফ্লোটিং হবে। আচ্ছা, প্রোজেস্টেরন লেভেলটা আমরা ইউজুয়ালি দেখি না, কিন্তু একটা নর্মাল ইন্ট্রাইউটেরাইন প্রেগন্যান্সির জন্য অনেক সময় দেখা যায় কি যে ক্রনিক একটোপিক যেগুলা সেগুলোর জন্য আমার যদি কনফিউশন থাকে যে আসলে আমার এটা একটোপিক কিনা নাকি একটা মাস, যখন আমরা এইসব কনফিউশন থাকে তখন আমরা হচ্ছে প্রোজেস্টেরন লেভেলটা দেখি। যদি আমার প্রোজেস্টেরন লেভেলটা 25 এর বেশি থাকে তাহলে এটা সাজেস্ট করবে যে এটা একটা ভায়াবল প্রেগন্যান্সি, ভায়াবল ইন্ট্রাইউটেরাইন প্রেগন্যান্সি। হয় আমার চলে আসছে কিন্তু এখনো দেখা যাচ্ছে না, আমি যদি আর একটা উইক ওয়েট করি আমি দেখতে পাবো এরকম। আর যদি আমার এটা লেস দেন 5 হয় সেক্ষেত্রে হচ্ছে একটোপিক প্রেগন্যান্সি অথবা মানে অ্যাবনর্মাল কোনো সাইটে আমার একটা প্রেগন্যান্সি। তাহলে এখানে কাট অফ হচ্ছে এখানে 25, মোর দেন 25 হচ্ছে ইন্ট্রাইউটেরাইনের জন্য। আর যদি আমার এটা লেস দেন 5 এরকম হয় তাহলে সেক্ষেত্রে আমার মাথায় রাখতে হবে যে আমার বিটা এক্সিজি বেশি কিন্তু আমার প্রোজেস্টেরন লেভেলটা কম, সেক্ষেত্রে হচ্ছে সাজেস্টিভ অফ একটোপিক প্রেগন্যান্সি। যদি কমনলি করা হয় না কিন্তু যখনই ঝামেলায় পড়ি যে ডায়াগনোসিস করা যাচ্ছে না ক্রনিক কেসেস সেসব ক্ষেত্রে আমরা প্রোজেস্টেরনের দিকে যাই। একটা তখন ওখানে পড়লাম যে ল্যাপারোস্কোপি কার জন্য করবো, হেমোডাইনামিক্যালি স্টেবল আছে যে পেশেন্ট গুলো ওইটা। আর ল্যাপারোটমি কখন, ল্যাপারোটমি হচ্ছে হেমোডাইনামিক্যালি আনস্টেবল, সেক্ষেত্রে আমি করতে পারি। আর একটা সুবিধা হচ্ছে এক্সপ্লোর করে আসতে পারবে, আমি কোনো ডাউট কোনো বিয়ে থাকলে আমি সবকিছু দেখে আমি আসতে পারবো। এখানে একটা জিনিস মাথায় রাখতে পারবেন যেটা শুরুতেই বললাম যে one should not be ashamed of having a negative laparotomy or laparoscopy. ভুল মানে ডায়াগনোসিস না করতে পারাচ্ছে ওপেন এন্ড ক্লোজ করা বেটার, এটা হচ্ছে মাস্ট টু নো ফর একটোপিক প্রেগন্যান্সি। আচ্ছা, ম্যানেজমেন্ট যেটা আমার মেইনলি এখানে লাগবে এটা হচ্ছে আমি এক্সপেক্টেন্ট করতে পারি, মেডিকেল করতে পারি, সার্জিক্যাল করতে পারি। আর সার্জিক্যালের মধ্যে হতে পারে একটা কনজারভেটিভ আর হতে পারে অ্যাবলেটিভ। এখন আমরা জানবো কোনটার ক্ষেত্রে কাট অফ কতটুকু থাকলে আমি এক্সপেক্টেন্ট করব আর কখন আমি মেডিকেলের জন্য যাব। আচ্ছা, এক্সপেক্টেন্টের জন্য দেখেন পয়েন্টগুলো কিরকম, বিটা ইসিজি লেস দেন 1000 যদি আমার হয়। আর দত্ততে একটু বেশি বলছে, দত্ততে এখানে বলছে হচ্ছে
1500, 1000 আর 1500, তাহলে হচ্ছে আমরা একটা যদি মনে রাখি যে যদি আমার 1500 কম হয়, স্যাক সাইজ হচ্ছে আমার 2 সেন্টিমিটারের কম হয়, দত্ত এখানে একটু বেশি বলছে 4, দুইটা আমি মাথায় রাখবো। দুইটা মাথায় রাখবো কেন? আমার সিঙ্গেল বেস্টে যদি এই অপশন না দিয়ে আমার ওই অপশন থাকে, তখন যাতে আমি মাথায় আমার ক্লিক করে যে আচ্ছা এটা আমার অ্যান্সার হতে পারে। যদি আমি না জানি কখনোই আমার মাথায় এটা ক্লিক করবে না। তাই দুইটা বই আমরা একসাথে স্যামলটেনিয়াসলি মনে রাখবো। একটা হচ্ছে 1500 কম, আর হচ্ছে স্যাক সাইজ আমার 4 সেন্টিমিটারের কম। ঠিক আছে, টিভিএস করে দেখলাম কোনো ফিটাল হার্ট রেট নাই, আর কোনো এভিডেন্স নাই, রাপচার হয়নি, কোনো ব্লিডিং এর কোনো এভিডেন্স নাই, সেক্ষেত্রে আমি কি করতে পারি? এক্সপেক্টেন্ট করতে পারি। ঠিক এটা হচ্ছে জেফকটের। ঠিক আছে, এটা জেফকটের ক্রাইটেরিয়া। হেমোপেরিটোনিয়াম এখানে কতটুকু পর্যন্ত অ্যালাউ করছে? 50 ml। তাহলে এখানে আপনার এটা মনে রাখার একটা সিঙ্গেল বেস্টের জন্য একটা জায়গা। যে আর রিটেনের জন্য এখানে কোয়েশ্চেনটা হবে যে কখন আমি এক্সপেক্টেড ম্যানেজমেন্ট আমি দিতে পারবো, ক্রাইটেরিয়াটা কি? ক্রাইটেরিয়া হচ্ছে আমার এটা, এই জিনিসটা আমার মাথায় রাখতে হবে। হেমোডাইনামিক্যালি স্টেবল 1000 অথবা 1500, 4 cm অথবা 2 cm, হেমোপেরিটোনিয়াম হচ্ছে less than 50 ml। আর এটা হচ্ছে, আর পেশেন্টটা আমার ফলো আপে থাকতে হবে, ফলো আপে আসবে, পেশেন্ট আমার কাছে ভর্তি থাকবে বা আমার কাছে ফলো আপে আসবে। যদি সেগুলো মানে সেক্ষেত্রে আমি শুধুমাত্র এক্সপেক্টেন্টের জন্য যেতে পারবো। আচ্ছা, কখন আমি এক্সপেক্টেন্ট দিতে পারবো না? যখন এই যে আমার 1000 বেশি হয়ে যাচ্ছে, হেমোডাইনামিক্যালি স্টেবল না, পেশেন্ট আমার ফলো আপে আসবে না, তখন হচ্ছে আমি এটার জন্য আর যেতে পারবো না। তাহলে এইটা যে আমি ফলো আপ করবো, এটা আমি ফলো আপটা করবো কিভাবে? আমি টুয়াইস উইকলি বিটা এইচসিজি করবো, দেখবো যে 50% এর বেশি আমার 7 ডেজে ডিক্রিজ করে গেছে কিনা। যদি ডিক্রিজ করে যায় সেক্ষেত্রে আমি বলবো যে ঠিক আছে, তাহলে এটা আমার টিউবাল অ্যাবর্শনের দিকে চলে যাচ্ছে, কিংবা এটা আমার ডিজলভ হয়ে যাচ্ছে। উইকলি টিভিএস করবো, দিয়ে দেখবো যে আমার স্যাক সাইজটা কমে যাচ্ছে কিনা। আর এটা আমি কখন পর্যন্ত আমার এইটা আমি কন্টিনিউ করতে থাকবো? যতক্ষণ আমার বিটা এইচসিজি 20 এর কমে আসছে না, ততক্ষণ পর্যন্ত আমি এটা এইভাবে ফলো আপ করে যাব। আর কোনো কারণে আমার যে কাট অফ মার্জিন গুলো ছিল, হেমোডাইনামিক্যালি আনস্টেবল হয়ে যাচ্ছে পেশেন্ট, ওটির জন্য আমার তাহলে প্রিপেয়ার করতে হবে, অথবা আমার বিটা এইচসিজি বেড়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমার স্টেপস নিতে হবে। আচ্ছা, এতক্ষণ পড়লাম হচ্ছে এক্সপেক্টেন্ট হচ্ছে কিচ্ছু করবো না, খালি অবজার্ভ করবো, আর কিছু করবো না। মেডিকেলের জন্য হচ্ছে কি আমরা একটা স্টেপস নিব। এখন মেডিকেলটা কখন করবো? মেডিকেলের কাট অফ মার্জিন দেখেন, মেডিকেলের কাট অফ মার্জিন হচ্ছে স্যাকটা হবে 4 সেন্টিমিটার ডায়ামিটার উইদাউট এনি ফিটাল কার্ডিয়াক অ্যাক্টিভিটি, অথবা 3.5 সেন্টিমিটার উইথ প্রেজেন্স অফ ফিটাল কার্ডিয়াক অ্যাক্টিভিটি। তাহলে আমার এটা গেল। বিটা এইচসিজি হচ্ছে লেস দেন 3000, তাহলে ওই যে আমার 1500 থেকে 3000 এর মধ্যে যদি হয়, তাহলে আমি মেডিকেলের জন্য যাব, মেডিকেল ট্রিটমেন্টের জন্য আমি যাব। ঠিক আছে, আর এখানে হচ্ছে হেমোপেরিটোনিয়াম বলতেছে নীল, পালচক ডগলাসে কোনো কালেকশন থাকবে না। ঠিক আছে, সেক্ষেত্রে হচ্ছে আমি মেডিকেলের জন্য যাব। এটা আমি আলাদা করে চার্ট করে আমার ডিফারেন্সটা আমি আপনাদেরকে এখানে দেখিয়ে দিব। আচ্ছা, এই যে মেডিকেল যে ট্রিটমেন্ট দিব, এখন মেডিকেল এই ট্রিটমেন্টটা আমরা কিভাবে দিতে পারি? সিস্টেমেটিক্যালি দিতে পারি। আমি কি করতে পারি? আমি একদম আইভি রুটেও দিতে পারি, অথবা আমি কি করতে পারি? আমি ডিরেক্ট স্যাকে দিতে পারি, সেটা আমি আলট্রাসোনোগ্রাম করে দিতে পারি, আমি ডিউরিং ল্যাপ্রোস্কোপিও দিতে পারি, আমি যে কোনো ভাবে এটা আমি দিতে পারি। এখন কোয়েশ্চেন হচ্ছে কি কি আমরা ইউজ করতে পারি মেডিকেল ম্যানেজমেন্টের জন্য, কি কি ইউজ করতে পারি? একটা হচ্ছে মেথোট্রেক্সেট, আমরা এটাই ওয়াইডলি ইউজ। এটা ছাড়াও হচ্ছে পটাশিয়াম ক্লোরাইড, প্রোস্টাগ্ল্যান্ডিনস, হাইপারঅসমোলার গ্লুকোজ, আর হচ্ছে অ্যাকটিনোমাইসিন, এগুলো হচ্ছে আমরা ইউজ করতে পারি। মেথোট্রেক্সেট তো সবার মনে থাকে যেহেতু আমরা এটাই ইউজ করি। কোয়েশ্চেনটা হয় বাকিগুলো নিয়ে, বাকি অপশনস গুলো নিয়ে, যে বাকি অপশনস গুলো আমরা জানি কিনা। মানে আমাদের আইওই তে আমার এই কোয়েশ্চেনটা ছিল, আমি বলে দিব আইওই কোয়েশ্চেনটা আমাদের কিরকম ছিল, ওখানে এটা ছিল যে আমি কি ইউজ করতে পারি, আরো কি ইউজ করতে পারি এটা নিয়ে। মেথোট্রেক্সেটটা কাজ করে কিভাবে আমার জানতে হবে। মেথোট্রেক্সেটটা ব্লক করে ডিএনএ, আরএনএ আর হচ্ছে প্রোটিন সিনথেসিস। এই যে আমার ফার্টিলাইজ যে ওভামটা, আমার যে এমব্রায়োটা, এটা যে বাড়বে, সো অবভিয়াসলি এটার জন্য আমার ডিএনএ, আরএনএ এন্ড প্রোটিনস লাগবে। কিন্তু মেথোট্রেক্সেট কি করে? এই প্রোটিনটাকে আমার প্রোটিন সিনথেসিসটাকে আমার ব্লক করে ফেলছে। কিভাবে করছে? এটা হচ্ছে ফলিক অ্যাসিড অ্যান্টাগনিস্ট হিসেবে কাজ করে। তাহলে একটা কোশ্চেন হতে পারে হোয়াট ইজ ফলিক অ্যাসিড, মানে হোয়াট ইজ মেথোট্রেক্সেট।
ঠিক আছে, এটা কি হিসাবে কাজ করছে? এটা হচ্ছে ফলিক অ্যাসিড অ্যান্টাগনিস্ট হিসাবে। এটা ব্লক, কোন জিনিসটা ব্লক করছে? এটা একটা পাথওয়ে ডাইহাইড্রোফোলেট রিডাকটেজটাকে এটা স্টপ করছে, যেটা কি করছে? প্রিভেন্ট the dihydrofolate to convert into tetrahydrofolate. Tetrahydrofolate হতে দিচ্ছে না, which is the active form of folic acid. অ্যাক্টিভ ফর্মে যাচ্ছে না, যার কারণে আমার এই যে প্রোটিন সিনথেসিস, ডিএনএ সিনথেসিস, এইগুলো আমার হতে পারছে না। এটা হচ্ছে আপনার সিঙ্গেল বেস্টের জন্য একটা মাস্ট একটা প্যারা। এখন কি আমরা মেথোট্রিক্সেট একসময় বলা হতো যে সিঙ্গেল ডোজে, একটোপিক প্রেগন্যান্সির জন্য সিঙ্গেল ডোজে, এখন বলা হচ্ছে মাল্টিপল ডোজও আমরা ইউজ করি। যদি আমি সিঙ্গেল ডোজ ইউজ করি তাহলে সেটা কি হবে? 50 মিলিগ্রাম পার মিটার স্কোয়ার পার সারফেস এরিয়া। কমনলি আমরা এটা ইউজ করে থাকি। এখন এটা যে যখন আমি দিব, এটা দিয়ে আমি হচ্ছে বিটা এইচসিজিটা আমি মনিটর করতে থাকবো যে বাড়ছে না কমছে। এখন আমরা বিটিএসসিটা আমরা কবে করবো? যে 4th ডেতে করবো, আর হচ্ছে 7th ডেতে করবো। 4th ডে আর 7th ডেতে করে যদি আমি দেখি, 4th ডেতে করার পর যদি দেখি যে না আমার 7th ডেতে গিয়ে আমার 15%-এরও বেশি আমার বিটা এইচসিজি থাকছে, সেক্ষেত্রে আমি আরেকবার আমি মেথোট্রিক্সেট দিতে পারবো। ফার্স্টে দিলাম, একদিন দিলাম, তারপর হচ্ছে 4th ডেতে আমি মনিটর করলাম, দেন হচ্ছে আমি 7th ডেতে মনিটর করলাম। 7th ডেতে করার পর দেখলাম যে না আমার 15%-এরও বেশি আছে। 4th ডেতে যা ছিল 7th ডেতে আমার তার চেয়ে 15%-এরও বেশি কমে যাওয়ার কথা, সেটা কিন্তু কমে নাই, বেশি আছে। সেক্ষেত্রে আমার হচ্ছে আমি আবার 7th ডেতে একটা আমি দিতে পারি। এখানে এইটা হচ্ছে জেফকটের একটা ওরা হচ্ছে মাল্টি রেজিমও ইউজ করে। আমাদের দেশে এখনো ওভাবে মাল্টি রেজিম আমরা ইউজ করি না, কিন্তু ওরা একটা মাল্টি রেজিম বলে রেখেছে। এখন আমার কোশ্চেনটা যে ওখান থেকে হবে না, জেফকট থেকে হবে না, এটা তো কোনো গ্যারান্টি নেই। কোশ্চেনটা চলে আসলো আমার ওখান থেকে, তাহলে তো আমার বুঝতে হবে যে আমি পারতে হবে জিনিসটা। ওরা কি করছে? মাল্টি ডোজ ওরা ইউজ করে। ওরা কি করে যে 1357-এ ওরা মেথোট্রিক্সেট দিয়ে থাকে, এন্ড অল্টারনেট ডেতে আবার ফলিক অ্যাসিডটা দিয়ে থাকে। ঠিক আছে, এই দিয়ে ওরা হচ্ছে উইকলি মনিটর করতে থাকে বিটা এইচসিজিটা দেওয়ার পরে যে আমার এটা লেস দেন 5 হচ্ছে কিনা। আমরা আমাদের জন্য যখন আমার আইওইতে যখন আমাকে জিজ্ঞেস করেছে যেটা আমরা প্র্যাকটিস করি সিঙ্গেল ডোজ, আমরা সিঙ্গেল ডোজই আমি বলেছি, এন্ড ম্যাডাম সেটা একসেপ্ট করেছে। কিন্তু কোয়েশ্চেন তো বলা যায় না কখন কিভাবে হবে। যদি মাল্টি রেজিম কোয়েশ্চেনটা চলে আসে, সেক্ষেত্রে যাতে আমি জানি যে একটা মাল্টি রেজিমও আছে। আচ্ছা, কন্ট্রাইন্ডিকেশন অফ মেথোট্রিক্সেট, এটা কোশ্চেনটা দুই ভাবে আসতে পারে। একটা আসতে পারে হচ্ছে অ্যাবসলিউট কন্ট্রাইন্ডিকেশন, একটা আসতে পারে রিলেটিভ কন্ট্রাইন্ডিকেশন। রিলেটিভ কখন? দেখেন আমরা কি বলছিলাম, আমি মেথোট্রিক্সেট দিচ্ছি কখন? যখন আমার সাইজ 3.5 to 4, কিন্তু আমার তার থেকে বেড়ে যাচ্ছে, সেক্ষেত্রে হচ্ছে আমি এটাকে এখানে কিন্তু রিলেটিভ বলছে, একদম অ্যাবসলিউট বলছে না। বলা হচ্ছে যে রিলেটিভ, যদি 3.5 এর বেশি থাকে সেক্ষেত্রে হচ্ছে রিলেটিভ, আমি ইউজ করবো না। আচ্ছা, কার্ডিয়াক অ্যাক্টিভিটি, 3.5 কার্ডিয়াক অ্যাক্টিভিটি, বিটা এইচসিজি আমার হচ্ছে অনেক বেশি। এখানে কি বলছে? মোর দেন 500। আমরা তো বলেছি আমরা মেথোট্রিক্সেট তখন পর্যন্ত ইউজ করব যতক্ষণ আমার 3000 এর কম থাকছে, এখানে বলছে কি 5000, তো সেক্ষেত্রে আমরা ইউজ করবো না। আচ্ছা, এটা গেল হচ্ছে আমার রিলেটিভ। অ্যাবসলিউটে কি? তার আগে থেকে হাইপার সেনসিটিভিটি রিঅ্যাকশন তার হয়েছিল কখনো মেথোট্রিক্সেট দিয়ে, তার লিভার ইম্পেয়ারমেন্ট আছে অথবা রেনাল ফাংশন ইম্পেয়ারমেন্ট আছে, তার প্লেটলেট কাউন্ট অনেক কম, তার ডাব্লিউবিসি কাউন্ট অনেক কম। এরকম যখন পেশেন্ট হচ্ছে হেমোডাইনামিকে আনস্টেবল, আমি তখন পেশেন্টকে রেখে রেখে নিশ্চয়ই আমি এখন বসে বসে প্রতিদিন বসে মেথোট্রিক্সেট দিব না, ফলো আপ করবো না, সেক্ষেত্রে আমার অ্যাবসলিউট সার্জারির জন্যই যেতে হবে। এগুলো হচ্ছে আমার অ্যাবসলিউট কন্ট্রাইন্ডিকেশন। তাহলে আমার হচ্ছে অ্যাবসলিউট আর রিলেটিভ দুইটা আমার আলাদা করে জানতে হবে। কেন? সিঙ্গেল বেস্টে আসলে যাতে রিলেটিভ আর সিঙ্গেল বেস্টে এটা হচ্ছে এটাই করে যে অ্যাবসলিউট আর রিলেটিভটাকে মিলাই দেয়, যাতে আমরা কনফিউজড হয়ে যাই। এটা যাতে আমরা কনফিউজ না হয়, দুইটা আলাদা ভাবে আমার জানতে হবে। সাইড এফেক্ট অনেক সাইড এফেক্টস আছে, যেরকম হচ্ছে বোন ম্যারো ডিপ্রেশন হতে পারে, আমার এনিমিয়া হতে পারে, এগুলো সব আমার হতে পারে। আচ্ছা, এখন হচ্ছে আমার বিটা এইচসিজি 3000 এর বেড়ে গেল, পেশেন্ট আমার হেমোডাইনামিক্যালি স্টেবল না,
বা ইমপেন্ডিং রাপচার, এনি টাইম রাপচার হবে, টিউবাল অ্যাবর্শন হওয়া শুরু হয়ে গেছে, আমার হেমোপেরিটোনিয়াম স্টার্ট হয়ে গেছে, আমার 50 ml এরও বেশি আমার হেমোপেরিটোনিয়াম আমি পাচ্ছি, পাউচ অফ ডগলাস আমার ফুল হয়ে গেছে, এইসব ক্ষেত্রে হচ্ছে আর বসে না থেকে আমার ইমিডিয়েট সার্জিক্যাল অ্যাপ্রোচের জন্য যেতে হবে। তাহলে এখানে কোয়েশ্চেনটা হচ্ছে ইন্ডিকেশন অফ সার্জিক্যাল থেরাপি। এটা হচ্ছে জেফকটের চার্ট। আচ্ছা, অ্যাকিউট কেস কি? এই যে সার্জারির জন্য আমরা যে ইন্ডিকেশন গুলো দিলাম, এটাই হচ্ছে আমার অ্যাকিউট কেসের সিনারিও। এখন এটার জন্য প্রিন্সিপাল কি? প্রিন্সিপালটাই হচ্ছে রিসাসিটেশন এন্ড সাইমultaneously প্রিপারেশন ফর ল্যাপারোটমি। ঠিক আছে, এটাই হচ্ছে পয়েন্ট এখানে। আচ্ছা, এই যে আমার যে এবিসি ম্যানেজমেন্ট এটা হচ্ছে খুব শর্ট করে। আচ্ছা, আপনাদের খাতা কতগুলো লাস্টে চেক করছিলাম, তো ওখানে যেটা দেখছিলাম আপনারা একটা কোয়েশ্চেন 2 মার্ক অথবা আপনাদের 3 মার্কের কোয়েশ্চেন আসে না, হাইয়েস্ট 2 মার্ক 2.5 মার্কস এর কোয়েশ্চেন আছে। আপনারা কোয়েশ্চেনটা একজন লিখেছেন, একজন না বেশ কয়েকজনই লিখেছেন 3 পাতা, 3 মার্কসের কোয়েশ্চেন 3 পাতা। আপনি যদি এভাবে লিখতে যান, আপনি জীবনে পরীক্ষার হলে ফুল কোয়েশ্চেন অ্যান্সার করে আসতে পারবেন না, পাস হবে না। আপনি যতই জানেন আপনার পাস হবে না। তাই আপনাকে পরীক্ষা দিতে হবে আর পরীক্ষার প্যাটার্ন বুঝতে হবে যে আমি 8 মিনিটের মধ্যে এই কোয়েশ্চেনটা আপনি যা লিখেছেন ভালো লিখেছেন, অবভিয়াসলি খুব ভালো লিখেছেন, কিন্তু আপনি 8 মিনিটের মধ্যে শেষ করতে পারবেন না। পরীক্ষাটাই হচ্ছে যে আমার 8 মিনিটের মধ্যে আমি যা জানি সেটা যাতে আমি লিখে দিয়ে আসতে পারি। তাহলে এটা হচ্ছে প্যাটার্ন, হচ্ছে এই খুব শর্টে আপনি যেটা 3 পাতা লিখেছেন ওটা আমি জাস্ট 6টা লাইনের মধ্যে নিয়ে এসেছি, আপনার 3 পাতাটা 6টা লাইনের মধ্যে চলে আসছে। যেরকম হচ্ছে ফার্স্টে হচ্ছে যখনই অ্যাকিউট কেস আসবে কল ফর হেল্প, এয়ারওয়ে আমি দেখে নিব, ব্রিদিং দেখবো, ব্রিদিংটা কি লুক ফিল মুভ দিয়ে দেখবো, সার্কুলেশন দেখবো, সার্কুলেশনটা মেইনটেইন রাখার জন্য কি করবো, টু হোয়াইট বোর্ড ক্যানুলা ইমিডিয়েটলি করে ফেলবো। এখানে আমি সলিউশন আমার যে আইভি স্যালাইন্স যেগুলো আছে আমি ওগুলো স্টার্ট করে দিব। আর সাইমালটেনিয়াসলি হচ্ছে আমি সিবিসির জন্য পাঠিয়ে দিব, গ্রুপিং এর জন্য পাঠিয়ে দিব। যখন আপনি ইওসি ট্রেনিংটা করতে পারেন, যারা করেছেন তারা দেখবেন যে ওখানে ঠিক এই জিনিসটা বারবার এভরি স্টেশনে বলতে থাকে। এইটাই তারা ম্যাডামরা পরীক্ষায় ফিডব্যাক নিতে নেয় যে আমরা ওটা মেনটেন করছি কিনা, শুনেছি কিনা। আচ্ছা, এটা গেল। এখন হচ্ছে অ্যারেঞ্জমেন্ট অফ ব্লাড, এখন আছে এখানে 4 ইউনিটস, এগুলো এরকম লেখা আছে। এখানে হচ্ছে আপনি আরেকটা জিনিস লিখতে পারেন, অ্যারেঞ্জমেন্ট অফ ব্লাড অ্যাকর্ডিং টু নিড, হয়ে গেল। আচ্ছা, ফলেস ক্যাথেটার ডান, এটা কি হচ্ছে, এটার সাথে আপনি আরেকটা জিনিস লিখতে পারেন, ইউরিন আউটপুটটা আমার, আমি এখানে দেখছি যে আমার পেশেন্ট শকে চলে যাচ্ছে, আমার ইউরিন আউটপুটটা আমার মেইনটেইন হচ্ছে কিনা। আর হচ্ছে অ্যারেঞ্জমেন্ট অফ অপারেশন ইমিডিয়েটলি। সার্জিক্যাল অ্যাপ্রোচটা আমি কি করতে পারি, ল্যাপারোস্কোপি করতে পারি, ল্যাপারোটমিও করতে পারি। কখন কোনটা করবো আপনি অলরেডি জানেন। আচ্ছা, এখন হচ্ছে সার্জারিতে আমি কনজারভেটিভও করতে পারি, অ্যাবলেটিভও করতে পারি। অ্যাবলেটিভটা কি, একদম ফেলে দিচ্ছি, কি হচ্ছে সালফিনজেক্টমি, আমি একদম পুরোটাই ফেলে দিচ্ছি। আর হচ্ছে কনজারভেটিভ কি করতে পারি, এখানে কি মিল্কিং করতে পারি, যেটাকে কি বলা হচ্ছে ফিমব্রিয়াল এক্সপ্রেশন করতে পারি, সেগমেন্ট রিসেকশন করতে পারি, অথবা লিনিয়ার সালফিংগোস্টমি করতে পারি। জাস্ট একটা লিনিয়ার একটা দাগ দিলাম, অ্যাপার্ট করলাম, ভিতর থেকে আমি আমার প্রোডাক্ট গুলো আমি বের করে নিয়ে আসলাম। আচ্ছা, ল্যাপারোস্কোপির অ্যাডভান্টেজেস কি আছে এটা আপনি আগের স্লাইডটা একটু আবার বলেন। এটা হচ্ছে সার্জিক্যাল অ্যাপ্রোচটা আমি কিভাবে আমি যাব, আমি ল্যাপারোস্কোপিক্যালিও যেতে পারি, ল্যাপারোটমিও আমি করতে পারি। কোনটা কখন করব আপনি অলরেডি আপনি এটা জেনে গেছেন। তাহলে কোশ্চেন এখানে আসতে পারে কখন ল্যাপারোস্কোপি করব, কখন ল্যাপারোটমি করব, আপনি জানেন। এখানে সার্জিক্যাল অ্যাপ্রোচের মধ্যে কনজারভেটিভ করতে পারি, আমি অ্যাবলেটিভ করতে পারি। অ্যাবলেটিভ হচ্ছে পুরো সালফিংজেক্টমি করে ফেলবো, পুরো টিউবটাকে আমি সালফিংজেক্টমি করছি, রিমুভ করে ফেলছি টিউবটাকে। অথবা আমি কনজারভেটিভ করতে পারি, কি করতে পারি, ফিমব্রিয়াল মিল্কিং করতে পারি, একদম এজে এসে চলেছে, ফিমব্রিয়াল একদম কাছে চলে আসছে। হ্যাঁ, এখন আমি কি করতে পারি, জাস্ট মিল্কিং করে আমি সেটাকে এক্সক্রিট আউট করতে পারি, এন্ড ওখানে যদি কোনো ব্লিডিং পয়েন্ট থাকে আমি সেটাকে সিল করে দিয়ে আসতে পারি। অথবা আমি সেগমেন্টাল রিসেকশন করতে পারি, যে সেগমেন্টটাতে আছে এটা করে বাকিটা আমি আবার ওখানেই আমি রিপেয়ার করে আসতে পারি। অথবা লিনিয়ার সালফিংগোস্টমি করতে পারি, যে পোর্শনটা আমার মোস্ট বালজিং, যে পোর্শনটা আপার পার্টে আমি একটা লিনিয়ার একটা ইনসিশন দিতে পারি, দিয়ে আমি প্রোডাক্টটাকে আমি বের করে নিয়ে আসতে পারি। তাহলে হচ্ছে সার্জিক্যালের মধ্যে হচ্ছে কনজারভেটিভও হতে পারে, অ্যাবলেটিভও হতে পারে, আমার অপশন থাকতে পারে। কোয়েশ্চেন এরকম এসেছিল, হোয়াট আর দ্য
conservative approach for during surgical procedure. কনজারভেটিভ অ্যাপ্রোচ কি ছিল আমার, এটা কোশ্চেন ছিল। আপু লিনিয়ার সালপিঙ্গোস্টমি করলে ওটা হচ্ছে তো ইনসিশন দিয়ে রেখে আসলাম, প্রোডাক্ট বের করে ব্লিডিং বন্ধ করে, ওটা কি পরের বার জোড়া লাগবে না? হ্যাঁ হ্যাঁ লেগে তখন যাবে। ঠিক হয়ে যাবে না? তখন আবার হচ্ছে ফার্টিলিটির তো চান্স থাকবে, মানে হচ্ছে তখন তো জোড়া লাগবে ওটা। হ্যাঁ ডেফিনেটলি থাকবে, কিন্তু অনেক ক্ষেত্রে আবার থাকেও না, অনেক ক্ষেত্রে সুন্দর মতো পরের প্রেগন্যান্সি গুলো নর্মালিও হয়, চান্সেস আছে। এখন এগুলোর হচ্ছে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ সবগুলো আমাদের জানতে হবে। এখানে হচ্ছে আপনাকে অপশনস দেয়া হচ্ছে, অপশনস জানানো হচ্ছে যে সার্জিক্যালি আমি কি কি করতে পারি, অপশনস আছে। প্রত্যেকটা অপশনস এর মেরিট ডিমেরিট সবকিছু আছে। যেরকম এক্সপেক্টেড ম্যানেজমেন্টে আমি যাচ্ছি, এক্সপেক্টেড ম্যানেজমেন্ট আপনি দিচ্ছেন, এরপরে যখন ওটা কিন্তু রাপচার হতে পারে। এখন অনেকে আপনাকে বলবে তুমি এক্সপেক্টেন্টে তুমি কেন যাচ্ছ, এটা তো রাপচার হলে ইমার্জেন্সি হয়ে আসবে, তাহলে তুমি কেন যাচ্ছ? তাই বলে কি আমরা এক্সপেক্টেন্ট দিচ্ছি না? দিচ্ছি তো। তারপর অনেকে বলবে যে মেডিকেল ম্যানেজমেন্টে যাচ্ছ কেন, তুমি সরাসরি সার্জারিতে যাও, দরকার কি এত? কিন্তু আমরা তো সব অ্যাপ্রোচ গুলোতে যাচ্ছি। আসলে এখানে হচ্ছে অপশন জেনে রাখা যে আমার এই অপশনস গুলো আছে। ল্যাপ্রোস্কোপি সার্জারি কমপ্লিকেশনস এগুলো সব জাস্ট দেখে নি, অলরেডি আমাদের বলা হয়েছে। এটাও হয়েছে। আচ্ছা এখানে হচ্ছে যে সামারিটা, এক্সপেক্টেড মেডিকেল সার্জিক্যাল, এক্সপেক্টেড কতক্ষণ পর্যন্ত করতে পারবো, যখন হচ্ছে বিটাইসি যে আমার লেস দেন 1000 অথবা 1500 যখন আমার থাকবে, মেডিকেলি হয়ে যাবে তখন আমার হচ্ছে লেস দেন 3000, স্যাক সাইজ হচ্ছে 4-2, আর মেডিকেলের জন্য হচ্ছে 4 যখন হচ্ছে ফিটাল কার্ডিয়াক অ্যাক্টিভিটি নাই, ফিটাল কার্ডিয়াক অ্যাক্টিভিটি থাকলে হচ্ছে 3। হেমোপেরিটোনিয়াম এক্সপেক্টেন্টের জন্য বলছে লেস দেন 50, আর মেডিকেলের জন্য বলছে যখন নিড। এটা হচ্ছে জেফকটের চার্ট অনুযায়ী যে আমরা কখন কোনটা কখন কোথায় করব, আর এগুলোর বাইরে যখন থাকবে তখন আমার হচ্ছে সার্জিক্যালের জন্য চলে যেতে হবে। আচ্ছা সাবসিকুয়েন্ট, আগেরটা এটা ইনসিডেন্স ইন সাবসিকুয়েন্ট প্রেগন্যান্সি, যার একবার এক্টোপিক প্রেগন্যান্সি হচ্ছে তার নেক্সট প্রেগন্যান্সিতে 10-20% চান্সেস থাকে যে আবার এক্টোপিক প্রেগন্যান্সি হওয়ার, আর ইন্ট্রাইউটেরাইন কনসেপশন হওয়ার চান্সেস আরো বেশি থাকছে 60-70। যার জন্য ধরেন কারো অনেকের আগের প্রেগন্যান্সি এক্টোপিক প্রেগন্যান্সি ছিল, এই জন্য অনেকে ভয় পেয়ে যায় যে না আমি আর প্রেগন্যান্সি নিব না, তখন তাকে এই ইনসিডেন্স দিয়ে বোঝাতে হবে যে হ্যাঁ 10-20% চান্সেস আছে, কিন্তু তার চেয়ে অনেক বেশি 70% পর্যন্ত নর্মাল প্রেগন্যান্সি হওয়ার চান্সেস আছে। প্রেগন্যান্সি অফ আননোন অরিজিন, এখন আমরা বিটা এইচসিজি পজিটিভ পাচ্ছি, ইউটারাস এমটি পাচ্ছি, কিন্তু কোন লোকেশনে আমি এখনো খুঁজে পাইনি। আমার অ্যাডিনেক্সা, ওভারি, ব্রড লিগামেন্ট, পাউচ অফ ডগলাস, সার্ভিক্স, কোথাও নাই, কোথাও নাই। সেক্ষেত্রে হচ্ছে আমার এটাকে বলা হবে হচ্ছে প্রেগন্যান্সি অফ আননোন অরিজিন, আমি এখনো জানি না কিন্তু আমার বিটা এইচসিজি বাড়ছে। ডাবলিং হচ্ছে না, ডাবলিং হচ্ছে না কারণ এটা নর্মাল প্রেগন্যান্সি না, কিন্তু আমার বিটা এইচসিজি বাড়ছে, কন্টিনিউ হচ্ছে আমার প্রেগন্যান্সিটা, সেটা হচ্ছে প্রেগন্যান্সি অফ আননোন অরিজিন। হয়তো এইটা কখন হতে পারে, হতে পারে এখন যে এটা টিউবে আছে, টিউবে আছে এখনো আমার কারো পিরিয়ড ইরেগুলার ছিল, সে যে ডেট বলছে সে অনুযায়ী 7, 8 বা 9 উইকস, কিন্তু তার পিরিয়ড ইরেগুলার ছিল, এখন হয়তো মাত্র 5 উইকস, 5 উইকসে কিন্তু অনেক সময় দেখা যায় না, সেক্ষেত্রে হয়তো এটা এখন অ্যাম্পুলাতে আছে, এটা হয়তো ইউটারাসে চলে আসবে, কিন্তু এখন আমি এটার লোকেশন জানি না, সেই ক্ষেত্রেও আমার এটা আননোন হতে পারে। আননোনের কোথায় কি কি হতে পারে এটা এখন আমরা দেখবো। আচ্ছা কি হতে পারে, এখানে হতে পারে আর প্রোগ্রেস করলো না, স্পন্টেনিয়াসলি বিটা এইচসিজি ডিক্রিজ করে গেল, আর বাড়লো না, সো হয়তো যেখানে ছিল ওখানেই সে ফিটাসটা আর গ্রো করেনি, যার জন্য আমরা খুঁজেও পাইনি, আর আমার বিটা এইচসিজিটা আমার লেস দেন 5 চলে আসছে, যেটা কি হচ্ছে আমরা বলছি যে ডিসঅ্যাপিয়ার করে যাচ্ছে, স্পন্টেনিয়াসলি রিগ্রেস করে যাচ্ছে। অথবা হতে পারে কি হতে পারে নর্মাল ইন্ট্রাইউটেরাইন প্রেগন্যান্সি হিসাবে যেখানে টিউবের মধ্যে ছিল আমরা কোনো কারণে দেখতে পাই নাই,
সেটা এখন ইউট্রাসের মধ্যে চলে আসছে, এটা হতে পারে। আরেকটা হতে পারে সেটাই গিয়ে আমার অ্যাকচুয়ালি একটোপিক প্রেগন্যান্সি হিসেবে পরে অ্যাপিয়ার করছে, হয় টিউবাল হতে পারে, ওভারিয়ান হতে পারে, অন্য কোনো একটা সাইটের মধ্যে আমার গিয়ে একটোপিক প্রেগন্যান্সি হিসেবে অ্যাপিয়ার করছে। আর 2% হচ্ছে একদম মানে শেষ পর্যন্ত প্রেগন্যান্সি অফ আননোন অরিজিন হিসেবেই থেকে যায়, না আমি আমার বিটা-এইচসিজি কমেছে, না আমি ইউটেরাসে পেয়েছি, না আমি কোনো এটাকে একটোপিক হিসেবে পেয়েছি, কিন্তু আমার বিটা-এইচসিজি এখনো কমছে না। সেটা হচ্ছে 2% হচ্ছে শেষ পর্যন্ত আমার আননোন অরিজিন হিসেবেই থেকে যায়। এখানে দেখি এখন আমরা কি পেশেন্টটা ইউরিনারি প্রেগন্যান্সি টেস্ট আমার পজিটিভ নিয়ে আসলো, এখন আমরা কি ডায়াগনস্টিক কখন হচ্ছে, যখন আমি তাকে যদি আমি ইন্ট্রাইউট্রাইন প্রেগন্যান্সি আমি পাই, আমি একটা ডায়াগনোসিস করতে পারি, অথবা আমি তাকে একটোপিক প্রেগন্যান্সি হিসেবে আমি তাকে পেয়ে গেলাম, হয়ে গেল। কিংবা আরেকটা হতে পারে যে আমি বললাম না শেষ পর্যন্ত দেখা গেল যে আমি তখনও ডায়াগনোসিস করতে পারি নাই, এই না পারার একটা হতে পারে পারছি না, গিয়ে এটা ইন্ট্রাইউট্রাইন পরে আসতে পারে, অথবা সেটা একটোপিক হিসেবে অ্যাপিয়ার করতে পারে, অথবা ফেলিং প্রেগন্যান্সি অফ আননোন অরিজিন। এটা কিরকম, যেটা আমরা বললাম যে স্পন্টেনিয়াস, গিয়ে পরে বাড়ছিল, বিটা-এইচসিজি বাড়ছিল, অল অফ আ সাডেন দেখলাম যে না আমার কমা শুরু করে ফেলেছে, আর বাড়লো না, এটা হচ্ছে ফল, যে স্পন্টেনিয়াস, সে নিজে নিজেই সেটা ফল করে গেছে। আরেকটা হতে পারে পারসিস্ট করে গেল আমার প্রেগন্যান্সি অফ আননোন অরিজিন হিসেবে। তাহলে একটা মহিলা প্রেগনেন্ট হওয়ার পরে আমার কাছে এই সিনারিও নিয়ে সে আসতে পারে যে ইন্ট্রাইউট্রাইন, একটোপিক, অথবা আনডায়াগনোসড। আনডায়াগনোসড এর পরের গুলো হচ্ছে এইভাবে আমার কাছে অ্যাপিয়ার করতে পারে। আচ্ছা, এখন হতে একটা হচ্ছে হেটারোটপিক প্রেগন্যান্সি। হেটারোটপিক প্রেগন্যান্সিটা কি, একটা হচ্ছে আমরা ইউটেরাসে আমি একটা পাচ্ছি, ইউটেরাসে পাচ্ছি, সেটা নিয়ে কোনো কনফিউশন নাই, এটার সাথে সাথে হয় টিউবে, না হয় সার্ভিক্সে, না হয় ওভারিতে, না তো আদার এনি সাইটে আমি আরেকটা স্যাক পাচ্ছি, উইথ মাইট বি উইথ কার্ডিয়াক অ্যাক্টিভিটিস অর নট, কিন্তু আমি আরেকটা পাচ্ছি, স্যাক পাচ্ছি। এখন এই জিনিসগুলো মোর কমন কখন হয়, রিপ্রোডাক্টিভ থেরাপিস যখন আমরা নেই, যখন ওভুলেশন ইন্ডাকশন দেওয়া হয়, তখন দেখা যায় যে মাল্টি প্রেগন্যান্সিজ এর চান্স যেরকম বাড়ছে, তখন এরকম হেটারোটপিক এর প্রেগন্যান্সিজ এরও চান্স বাড়ছে। মানে হেটারোটপিক একই সাথে দুই জায়গায়, ইউটেরাসে আছে, ইউটেরাস বাদেও আরো একটা যে কোনো জায়গায় আমার আছে। এই যে হেটারোটপিকটা আমি কিভাবে বললাম, একটা তো বললাম যে ইউটেরাসে পাচ্ছি, সাথে আরো কোন একটাতে পাচ্ছি। এখানে বিটা-এইচসিজি লেভেল নরমাল যে উইকস এর অ্যামনোরিয়া থাকবে তার চেয়ে আমার বেশি থাকবে। আচ্ছা, এটা কি হতে পারে, অপোজিটটা আমার যেটা বাইরে আছে সেটা পারসিস্ট করতে পারে, অথবা সেখান থেকে সেটা স্টপ হয়ে যেতে পারে, অ্যাবর্শন হয়ে যেতে পারে, যে মোল হয়ে থেকে যেতে পারে, যে কোনো ভাবে হতে পারে, যে হয় পারসিস্ট করছে অথবা আমার টার্মিনেশনের দিকে চলে যাচ্ছে, বোথ হতে পারে। এটার ক্ষেত্রে আমি ম্যানেজমেন্ট আমি কিভাবে করব, ইন্ট্রাইউট্রাইন প্রেগন্যান্সিটাকে আমার কনসিডার করতে হবে, যে আমার একটা পেশেন্টকে জানাতে হবে যে আপনার ইন্ট্রাইউট্রাইন প্রেগন্যান্সি আছে, আমরা অপোজিট সাইড যে আমি একটোপিক যে সাইডটা পাচ্ছি, যদি এরকম হয় যে আমার সার্জিক্যালে যেতে হবে, যে আমার এখন আমার ভাইটালস ডিটোরিয়েট করছে, সেক্ষেত্রে তো আমার সার্জিক্যালি যেতে হবে, তখন তাকে এটা বলে নিতে হবে যে আমরা প্রোজেস্টেরন সাপোর্ট দিয়ে রাখবো, ইউটেরাসটাকে কাম রাখার চেষ্টা করব, যাতে আমার ইন্ট্রাইউট্রাইন প্রেগন্যান্সিটা কন্টিনিউ হতে পারে। কিন্তু আমি এটার কোনো গ্যারান্টি নাই যে আমার এটা কন্টিনিউ হবে, কিন্তু বাইরে আমার যেই প্রেগন্যান্সিটা আছে সেটা এখন রাপচার হয়ে গেছে বা ইমপেন্ডিং, সেটা যদি হয়ে যায় সেক্ষেত্রে লাইফ থ্রেটেনিং হবে, তখন না আমার ইন্ট্রাইউট্রাইনটা অথবা এক্সট্রাইউট্রাইন কোনোটাকে তো আমি রাখতে পারবো না, সেক্ষেত্রে আমার পেশেন্টের লাইফটা হার্মফুল হয়ে যাবে। সেটার জন্য হচ্ছে এভাবে আমরা কাউন্সিলিং করে আমরা আগাতে পারি। এটা হচ্ছে যদি আমার সার্জারি ডিরেক্ট লাগে। আরটা যদি আমার মেডিকেল লাগে, সেক্ষেত্রে আমি কি করতে পারি, ডিরেক্ট সোনোগ্রাফিক্যালি ডিরেক্ট ওই জায়গায় আমি মেথোট্রেক্সেট আমি দিতে পারি, যদি আমার এটা হয়। আরেকটা যদি এরকম হয় যে আমার ইন্ট্রাইউট্রাইন যেটা আছে সেটা আমার ভায়াবল না, সেক্ষেত্রে তো আমার এত চিন্তা করার প্রশ্ন আসতেছে না, তখন নর্মাল একটা একটোপিক প্রেগন্যান্সিকে আমি যেভাবে ডিল করি আমি ঠিক ওভাবেই ডিল করবো। আরেকটা হচ্ছে এক্সপেক্টেন্ট ম্যানেজমেন্ট হচ্ছে যদি আমার নন ভায়াবল হয় হেটারোটপিক প্রেগন্যান্সিটা, সেক্ষেত্রে আমি এক্সপেক্টেন্টের জন্য যেতে পারবো। তাহলে এখানে হেটারোটপিকের জন্য আমার সার্জিক্যালের
করার সময় ইন্ট্রাইউটেরাইনটাকে মাথায় রেখে নিতে হবে। মেডিকেল লাগলে আমার সেভাবে বুঝে করতে হবে যে আমি ডিরেক্ট যদি লোকালি যদি আমি অ্যাপ্লাই করি, সিস্টেমিক্যালি যদি দেই, আমি মেথোট্রেক্সেট সিস্টেমিক্যালি দিয়ে দিলাম, তাহলে তো আমার যে ইন্ট্রাইউটেরাইন বেবিটাও আর আমার থাকবে না। সেক্ষেত্রে হচ্ছে আমি লোকালি দিতে পারবো। আর এক্সপেক্টেন্ট তখনই করতে পারবো যখন হচ্ছে আমার নন ভায়াবল প্রেগন্যান্সি থাকবে, তখন আমি এক্সপেক্টেন্টটা করতে পারবো। লোকাল ইনজেকশনটা কিভাবে দিবে? লোকালি সোনোগ্রাফিক্যালি আমরা ওই দেখি। যে সোনোগ্রাফি তো আমিও করি, সোনোগ্রাফি ইন্ডিউসড ওইটা, ওই যে যেটা ওই সে প্রোবের গাইডেন্সের মাধ্যমে পটাশিয়াম ক্লোরাইড কি ওখানে দিয়ে আসবে হাইপারসোলার ইনজেকশন স্যাকের ভিতরে, ডিগ্রেড স্যাকের ভিতরে আপনি দিয়ে আসবেন, লোকালি কাজ করবে। আমাদের দেশে হয় আসলে? হ্যাঁ হয়, প্র্যাকটিস করা হয়। হ্যাঁ হয়, আমাদের ক্ষেত্রে হয়। ও আচ্ছা। আর তাহলে হচ্ছে কি ওই যে মেথোট্রেক্স দিলে যেটা বাচ্চা ইন্টারট্রেন থাকবে, ওর সমস্যা হবে না? আর সেটার জন্য হচ্ছে আমরা সব এই প্রসিডিউরে যাওয়ার আগে তার সাথে আমরা ফার্স্টে কাউন্সিলিং করে ফেলবো, যে ওই বেবিটাকে আমার প্রিজার্ভ করার জন্য আমি তাকে প্রোজেস্টেরন সাপ্লাই যতভাবে দেয়া যায়, ইউটেরাসকে কাম রাখার জন্য যা যা করা যায় আমি সবগুলো আমি করব। প্রোজেস্টেরন ইনজেক্টেবল, ভ্যাজাইনাল ট্যাবলেট, আমি সবকিছু দিয়ে আমি ইউটেরাসকে আমি কাম রাখার চেষ্টা করব। আমরা আমাদের প্রসিডিউরস গুলো ফলো করব, কিন্তু আমি এটা গ্যারান্টি দিতে পারছি না যে এটা মানে এফেক্ট করবে না। আমাকে কাউন্সিলিংটা এভাবে করে নিতে হবে। এটাও কিন্তু কাউন্সিলিং এর একটা প্রসিডিউরে চলে আসতে পারে, কারণ গ্র্যাজুয়ালি সবাই তো চায় ইন্টারট্রেন প্রেগন্যান্সিটা রাখতে, কেউ তো চাইবে না যে ফালাই দিই, কিন্তু হচ্ছে সেক্ষেত্রে তো দুইটার আউটকামই খারাপ হবে, দুইটারই খারাপ। হ্যাঁ, কিন্তু মানুষ তো এটা বোঝার চেষ্টা করে না যে মানে পেশেন্টের লাইফ যে থ্রেটেন করছে তারা, এটা তারা বোঝার চেষ্টা করে না। তাদের সবার ইয়ে থাকে যে আমরাই এরকম, আমার এই কেসে এরকমই ছিল, হেটেরোট্রপিক ছিল, তাদের হচ্ছে না যেভাবে হোক রাখতে হবে। উই ট্রাইড অল, বাট ওটির 4-5 দিন পরে মনে হয় স্পন্টেনিয়াস অ্যাবর্শন হয়ে গিয়েছিল। হ্যাঁ এটাই কিন্তু মানে এখন পেশেন্ট পার্টি যদি আমাকে এরকম ইয়ে হয় যে না রাখতেই হবে, মোস্ট অফ দা কেসে তারা এটাই বলে, যাই যেভাবেই হোক আমরা ইন্ট্রাইউটেরাইনকে কোনোভাবে টাচ করা যাবে না, কিছু করা যাবে না, রাখতেই হবে। মোস্ট অফ দা পেশেন্টের এরকমই চাহিদা থাকে। আচ্ছা, একটা হচ্ছে সিজারিয়ান স্কার একটোপিক, এটা কিন্তু এখন অনেক বেড়ে যাচ্ছে, অনেক বেড়ে যাচ্ছে এখন। এটা কি হচ্ছে, প্রিভিয়াস যে স্কারটা গিয়ে ইমপ্ল্যান্ট হচ্ছে স্কারের উপরে, তারপর যখন বড় হচ্ছে তখন ইউটেরাস দুই ভাবে হতে পারে। একটা হচ্ছে ইউটেরাসের দিকে বড় হচ্ছে, তারপর গ্র্যাজুয়ালি আস্তে আস্তে সেটা উপরে উঠে যাচ্ছে, এটাও হতে পারে। এটা হলে তো ওয়েল এন্ড গুড, কিন্তু দেখা যায় যে সে কি করে, সে নটোরিয়াস থাকে, সে হচ্ছে ইনভেড করে ইউটেরাস থেকে বের হয়ে আসার রাপচারের একটা টেন্ডেন্সি তার ইয়ে করে, এন্ডোমেট্রিয়াম থেকে সে মায়োমেট্রিয়াম পর্যন্ত চলে আসে। যখন এখানে আল্ট্রাসোনোগ্রাফি দেখা হয় তখন দেখা যায় যে over the previous cesarean scar invading the endometrium to the myometrium, এইভাবে যারা ভালো সোনোগ্রাফি করা হয় তখন দেখা যায় যে ডেসক্রিপশনটা তারা এইভাবে দিয়ে দেয়। এই যে আউটকাম কি হতে পারে, মে কন্টিনিউ অ্যাজ ভায়াবল প্রেগন্যান্সি, যে বাইরের দিকে আসার সে চেষ্টা করলো না, সে আসলে বড় হচ্ছে, সে ভেতরের দিকে যাচ্ছে, অথবা মে এন্ড ইন মিসক্যারেজ উইদিন দ্য স্কার। এরকমও হতে পারে যে স্কার ইনভেড করে চলে আসছে, অথবা ওখান থেকেও মিসক্যারেজ হয়ে আমার সেটা অ্যাবর্শনের দিকেও আমার যেতে পারে। দুইভাবে এই যে সোনোগ্রাফিক্যালি আমি এই জিনিসগুলো পাবো, ক্লোজ টু দ্য সার্ভাইকাল ক্যানেল, এই জিনিসগুলো আমি এখানে পাবো। এমটি জেস্টিনাল স্যাকটা গিয়ে প্রিভিয়াস স্কারের উপর গিয়ে একদম ইন্টারনাল অসের কাছে গিয়ে স্কারের উপর নিশি স্কার যেটা থাকে আমার সেটাতে গিয়ে পড়ছে। Thinning and absent of the myometrium, মুখে যে কথাগুলো বলুন ঠিক ওই পয়েন্টগুলো আপনার এখানে বইয়ের ভাষায় এটা লেখা। আচ্ছা, এখানে একটা পয়েন্ট বারবার আসবে, সেটা হচ্ছে নেগেটিভ স্লাইড অর্গান সাইন। এখন এখানে এই সিজারিয়ান সেকশন স্কার আর হচ্ছে সার্ভাইকাল একটোপিক প্রেগন্যান্সি, এই দুইটার ক্ষেত্রে আমার এই জিনিসটা বারবার আসবে। কি আসবে, হচ্ছে নেগেটিভ স্লাইড অর্গান সাইন। এইটা আমরা কোন ক্ষেত্রে দেখি, এটা যখন আমরা টিভিএস করি, প্রোবটাকে যখন আমরা সার্ভিক্সের মুখের মধ্যে গিয়ে জাস্ট একটু স্লাইড একটা প্রেসার দেই, তখন যেটা হয় যে সার্ভাইকাল একটোপিক, যেটা হচ্ছে সার্ভিক্সের মধ্যে একটোপিকতে বসে আছে, আর স্কার একটোপিকের ক্ষেত্রে হচ্ছে এখানে সার্ভাইকাল, এখানে কোনো মুভমেন্ট থাকে না, কোনো স্লাইডিং সাইন থাকে না।
আদার্স এর ক্ষেত্রে হবে যখনই আমি এটা দেই তখনই হচ্ছে সার্ভিক্সটা একটু আমার মুভেবল থাকে, পিছনে যে ইন্টেস্টাইন এগুলো থাকে সেটা হচ্ছে ফ্রিলি আস্তে করে দেখা যাচ্ছে আমার মুভমেন্ট গুলো আমি দেখতে পাচ্ছি। কিন্তু এই ক্ষেত্রে দেখা যায় যে সার্ভিক্সটা এখানে আমার একদম টট হয়ে থাকে। প্রোব দিয়ে প্রেসারাইজ হালকা করে আমরা প্রেসারাইজ করি, সেটাতে দেখা যায় যে স্লাইড যেটা করে সার্ভিক্সে যেটা একটু স্লাইড করার কথা সেটা স্লাইড করে না, কেন সেটা ফিক্স হয়ে থাকে। এই নেগেটিভ স্লাইডিং সাইনটা আপনি বারবার পাবেন এই জিনিসটা। এটা হচ্ছে সিঙ্গেল বেস্টের জন্য। এমআরসিওজি বইতে এই জিনিসটা কিন্তু বারবার আসছে, আমাদের পরীক্ষাগুলো কিন্তু অনেকটাই এমআরসিওজি ফলো করছে কিন্তু এই যার জন্য আমরা বলি যে মাঝে মাঝে ওদের বইগুলো প্র্যাকটিস করার জন্য, সলভ করার জন্য ওদের এই কোয়েশ্চেনস গুলো ওদের রিপিটেড এই জিনিসগুলো আসে। এই যে অ্যাবসেন্স অফ ফ্রিলি মুভিং ইন্টেস্টাইন, এটা কি হচ্ছে নেগেটিভ স্লাইডিং সাইন। আর ঠিকই এই নেগেটিভটা যদি আমার এটা পজিটিভ হতো, পজিটিভটাকে ডেসক্রাইব কিভাবে করতো, এখানে বলতে নর্মাল স্লাইডিং মুভমেন্ট অফ দা ইউটেরাস। যদি নর্মাল একটা মুভমেন্ট থাকতো সার্ভিক্সের ইউটেরাসটা, সেখানে আমরা হয়তো এটা পজিটিভ। কিন্তু এই দুই ক্ষেত্রে যেটা সার্ভিক্সের কাছে গিয়ে বসে আছে এই দুইটা জিনিসে আমার মুভমেন্ট হবে না। এখন আচ্ছা, এটা যেটা মুখে বললাম যে স্কারের এটা টুয়ার্ডস দ্য ইউট্রাইন ক্যাভিটি হতে পারে, এটা হলে ভালো। আর আউটওয়ার্ডস হতে পারে, যে ক্ষেত্রে হচ্ছে রাপচার হওয়ার চান্সেস আছে। এই দুইটা হচ্ছে আউটকাম হতে পারে। এখানে হচ্ছে ট্রিটমেন্ট আমি কিভাবে করব। এখানে ফার্স্ট হচ্ছে মেডিকেল ট্রিটমেন্ট দিয়ে আমরা করতে পারি, কি করতে পারি, আমরা মেথোট্রেক্সেট দিতে পারি। কিন্তু এই মেথোট্রেক্সেট দেওয়ার আগে একটা জিনিস মনে রাখতে হবে যে এখানে ম্যাটারনাল মরবিডিটি রেট কিন্তু অনেক হাই। হ্যাঁ, সেক্ষেত্রে হচ্ছে সার্জিক্যালে যাওয়াটাই আমাদের জন্য সেফ। লাইভ বার্থ কেমনে হবে আপু? হ্যাঁ, লাইভ বার্থ কেমনে হয়? এই যে এখানে লিখছে যদিও রেয়ার, এই যে বইয়ের মধ্যে এরকম লেখা আছে তারা নাকি পেয়েছে যে লাইভ বার্থ তারা পেয়েছে, মেবি ওই যে ইনওয়ার্ড গ্রোথ হয়েছিল, ভিতরে চলে গেছে, ইউটেরাসের ভিতরে চলে গিয়েছিল। হ্যাঁ, এটা না তো সম্ভব ছিল না। তো রেয়ার, বাট তারা এটা বলে রাখছে, যেহেতু তারা বলে রাখছে আমরা একটু জেনে রাখি যে হয়। আচ্ছা, মেথোট্রিক্স যেটা আমরা কি করতে পারি, আমরা যেটা বলছিলাম যে আমি লোকালি ইনজেক্ট করতে পারি। সার্জিক্যালি কি করতে পারি, আমি ইভাকুয়েশন করতে পারি, কিন্তু এটা মাথায় রাখতে হবে যে এটা খুবই মানে খুব কশাসলি আমার আগাতে হবে। ল্যাপ্রোস্কোপিক্যালি করতে পারি, আর হচ্ছে হিস্ট্রোস্কোপিক্যালিও আমি করতে পারি, কিন্তু মাথায় রাখতে হবে যে ব্লিডিংটা মাথায় রেখে আমার আগাতে হবে। আচ্ছা, এটাই। আচ্ছা, এই যে এই ব্লিডিং এর যে এটা মাথায় রাখতে হবে যে এটার জন্য আমরা কি করতে পারি, আমরা হচ্ছে ইউট্রাইন আর্টারি লাইগেট করতে পারি, আর হচ্ছে হিস্টেরেক্টমি কনসেন্ট পর্যন্ত আমার নিয়ে রাখতে হবে যে হিউজ ব্লিডিং হয়, এটা আমার মাথায় রেখে আমার আগাতে হবে। আচ্ছা, এই যে এটা বললাম যে এটার সাথে সার্ভাইকাল একটোপিকের একটা রিলেশন আছে, সেটা হচ্ছে যে নেগেটিভ স্লাইডিং সাইন। এটা আরেকটা জায়গা যেখানে পেতে পারি। এখানে একটোপিকটা কোথায় গিয়ে ইমপ্ল্যান্ট হয়, ইন্টারনাল অসের নিচে, এক্সটার্নাল অসের উপরে। এখানে কি হয়, সার্ভিক্সটা এরকম গুটলু মতো হয়ে থাকে, যেখানে গিয়ে হচ্ছে আমার প্রোডাক্টটা আমার আস্তে আস্তে বাড়তে থাকে। ইন্টারনাল অসের নিচে, এক্সটার্নাল অসের উপরে, এই আমার ইউটেরাস, ঠিক এই দুইটার মাঝখানে সার্ভিক্সের মধ্যে এটা বড় হতে থাকে। জাস্ট এই কথাই এখানে লেখা। আচ্ছা, ডায়াগনোসিস কি, আল্ট্রাসোনোগ্রামে কি বলবে, ইউটেরাইন ক্যাভিটি এমটি, আর সার্ভিক্সটা কি, এই যে মোটা হয়ে যে এরকম ব্যারেল শেপ হয়ে যাবে, এটা দেখে আমরা বুঝবো যে তাহলে এটা সার্ভাইকাল। এখানে একটা ঝামেলা হয়, অনেক সময় আল্ট্রাসোনোগ্রামে মনে হয় কি অ্যাবর্শন হয়ে যাচ্ছে, ফলেন অফ হচ্ছে, ওইটা এসে আমার সার্ভিক্সের মুখের মধ্যে বসে আছে। এখন এইটা মনে করে যদি আমি ওই জাস্ট একটা নর্মাল ডিএনসি করবো বলে যদি আমি আগাই, সেক্ষেত্রে কিন্তু হিউজ ব্লিডিং হয়, বেশি ছকা চলে যাবে আমার। তাহলে এটা সব মাথায়, এখান থেকে আমি আরেকটা দিয়ে কি করতে পারবো, স্লাইডিং সাইন আমার এখানে নেগেটিভ থাকবে। কিন্তু এটা যদি আমার ওই যে আমার ইনকমপ্লিট অ্যাবর্শন হয়, ফলেন অফ এর জন্য হয়, তখন কিন্তু এটা হবে না, এটা দিয়ে আমার এক্সক্লুড করতে হবে। আর হচ্ছে এই যে জেস্টেশনাল সাইকেল যে কালার ডক্টর আমি দিব, ওই যে সেই ওই যে অনেক ব্লাড ফ্লো থাকবে, ওই যে রিং অফ ফায়ারের মতো বিশাল আমার একটা ব্লাড ফ্লো থাকবে। তাহলে মানে আল্ট্রাসাউন্ড যতটা ইজি মনে হয়, ও আচ্ছা একটু ইনকমপ্লিট বলে ছেড়ে দিলাম, কিন্তু ওই ইনকমপ্লিটেরও যে আরো কত কিছু হতে পারে, এগুলো হচ্ছে মানে ডে বাই ডে এই জিনিসগুলো আরো ক্রিটিক্যাল হয়ে যাচ্ছে।
কনজারভেটিভ ম্যানেজমেন্টটা ধর আমি মেথোট্রিক্স দিচ্ছি, এগুলো দিয়ে যখন করছি, কনজারভেটিভটা কখন সাকসেসফুল হয়? তখনই যখন আমরা এটা 12 উইকস এর কমে আমার পেশেন্টটা আসে, কিন্তু এর বেশি যখন হয় তখন দেখা যায় যে কনজারভেটিভটা আসলে কাজ করছে না। কার্ডিয়াক অ্যাক্টিভিটি যদি কম না থাকে আর বিটা এইচসিজি লেভেল যখন লো থাকবে, তখনই হচ্ছে আমার এটা সাকসেসফুল হয়, অর এলস আমার কনজারভেটিভটা খুব ভালো কাজ করে না। কর্নুয়াল প্রেগন্যান্সি, এখন সাপোজ নর্মাল একটা ইউটেরাসের জন্য ফার্স্টে চিন্তা করি আমরা এই ইউটেরাস, এটা হচ্ছে আমার কর্ণ, ইমপ্ল্যান্ট হলো তো হলো, তার মন চাইলো একদম কর্ণতে গিয়েই একদম কর্ণ মানে টিউব যেখানে এসে আমার এন্ড হচ্ছে এখানে কর্ণুর এখানে এসে সে বসে থাকলো। এন্ড এখানে যখন সে বসে থাকে তখন সে অনেক দিন পর্যন্ত সে সুন্দর মতো বড় হতে পারে। অন্যান্য একটপিক যেমন তাড়াতাড়ি রাপচার হয়, তাড়াতাড়ি আমরা ধরতে পারি, সে 12 থেকে 20 সপ্তাহ পর্যন্ত সে বসে থাকতে পারে। আমি একটা কেস পেয়েছি, সেটা হচ্ছে এরকম 12 সপ্তাহ একটা অ্যামনোরিয়া, সে হিস্ট্রি দিচ্ছে, নোডা কোন আল্ট্রাসাউন্ড আমার হাতে নাই, 12 সপ্তাহ একটা অ্যামনোরিয়া। এখন আমি সিএ কে ফোন দিলাম, আপু এটা এরকম আমার কাছে একটপিক মনে হচ্ছে, আমার সিএ তো আমাকে নিয়ে ঝাড়ি, হ্যাঁ তুই কি বলিস, তুই 12 সপ্তাহের মধ্যে বসে আছে তোর একটপিক, হ্যাঁ এই সেই এরকম। কিন্তু পেশেন্ট এনিমিক, পেশেন্ট শকে চলে যাচ্ছে, সার্ভাইকাল এক্সাইটেশন টেস্ট আছে, সবকিছু তার আছে, কিন্তু মানে ওই যে 12 সপ্তাহ একটা নিয়ে কনফিউশন হচ্ছে। স্ট্রিপ টেস্ট করছি রাত্রেবেলা, আমার কাছে আর কোনো কিছু নাই, আমার সিএ তো ওপেন করবেই না, রাতে এসব কি বলতেছে। পরে আমরা ওপেন করতে মানে তার এই কন্ডিশন দেখে আমাদের ওপেন করতে হলেন, ওপেন করার পর সেটা আসলে একটা কর্নুয়াল প্রেগন্যান্সি ছিল, স্যাকটা ঠিক এরকম এই এত বড় একটা সাইজের স্যাক ছিল, একদম জাস্ট রাপচার হয়ে এখন হেমোপেরিটোনিয়াম হয়ে স্যাকটা ইনট্যাক্ট স্যাকটা ব্লাডের মধ্যে ভাসছে। আর এরকম ক্ষেত্রে যেটা হচ্ছে যে কোথায় আমি কর্ণটা রিপেয়ার করবো, কোথায়, এটা একটা ডিফিকাল্ট একটা স্টেট হয়ে যায়, যে কিসের সাথে আমি কিসে বাইন্ড করবো। দেখা যাচ্ছে আমি বাইন্ড দিয়ে যাচ্ছি কিন্তু আমার সে ব্লিডিংটা স্টপ করা যাচ্ছে না, যে এখানে ওই জিনিসগুলো মাথায় রাখতে হবে যে কর্ণ এইগুলোর ক্ষেত্রে ব্লিডিংটা ম্যানেজ করা ডিফিকাল্ট। এইটা হচ্ছে একটা ইউটেরাইন অ্যাবনর্মালিটিস কারণে, যদি আমার এটা টাইপ ডেলফাস হয়, আর্কুয়েট হয়, সেসব ক্ষেত্রে এগুলোর চান্সেস বেশি। যে আমরা যেটা করেছিলাম সেটা কিন্তু একদম নর্মাল ইউটেরাস ছিল, নর্মাল ইউটেরাসের মধ্যে হতে পারে, এটা ফার্স্ট এক্সাম্পল দিয়ে বললাম। আর যদি ইউটেরাইন অ্যাবনর্মালিটিস থাকে তাহলে তো চান্সেস অনেক বেশি, হওয়ার চান্সেস অনেক বেশি। এটাই যে ভিজুয়ালাইজ করা হবে যে মোটামুটি স্যাকের নিচের দিকে পুরোটাই এমটি, একটা পোর্শন টিউবের কাছাকাছি একটা পোর্শনে গিয়ে দেখা যাচ্ছে যে এরকম ডাইলেটেড হয়ে আছে। প্রোডাক্টটা হচ্ছে মায়োমেট্রিয়াম, একটা কর্নারে গিয়ে একটু বসে থাকে, তো মানে দেখলে আল্ট্রাসাউন্ডে দেখলে মনে হয় যে পুরো মায়োমেট্রিয়ামটাই আমার ওই স্যাকটাকে সারাউন্ড করে বসে আছে। আর যদি আমার এখানে ইউনিকর্নুয়েট এইসব বাইকর্নুয়েট ইউটেরাস এগুলো থাকে, তাহলে হচ্ছে এই যে ছবিটা আমরা দেখালাম এইসবের জন্য হচ্ছে এগুলো মোর কমন। এখানে আমরা এতক্ষণ যা বললাম ঠিক ওই জিনিসগুলোই আছে, যে সার্জিক্যালি রিমুভ রুডিমেন্টারি হর্ন, যদি রুডিমেন্টারি হর্ন হয় তাহলে আমরা রুডিমেন্টারি হর্নটাকে রিমুভ করে বাকিটা আমরা রিপেয়ার করে দিয়ে আসবো এরকম। এখন হচ্ছে ওভারিয়ান প্রেগন্যান্সির জন্য হচ্ছে সেম ইউটেরাসটা আমি এমটি পাবো, আর হচ্ছে একটা ওভারির মধ্যে আমি স্যাকটা দেখা যাবে যে হার্ট সাউন্ড আছে অথবা নাই, কিন্তু জেস্টেশনাল স্যাকটা এরকম বোঝা যাচ্ছে, এরকম থাকবে। ওই জাস্ট এই পয়েন্ট গুলো দেয়া। এখানে হচ্ছে ওভারি আর হচ্ছে স্যাকের মধ্যে সেপারেট করা যাবে না, মানে স্যাক আর ওভারির মধ্যে যখন আমি প্রোবটা ওই পর্যন্ত নিয়ে যাব, দেখা যাবে সাপোজ আমার এটা যদি টিউবাল প্রেগন্যান্সি হয় তাহলে টিউব আর ওভারির মধ্যে একটা গ্যাপ থাকবে। আমি যখন প্রোবটা নাড়াবো দুইটা আলাদা আলাদা নড়বে, দুইটা আলাদা আলাদা স্লাইডিং গ্লাইডিং সাইন থাকবে, কিন্তু যখন ওভারি হবে দুইটা তো অ্যাটাচড, ওভারির মধ্যেই এটা, সো এই দুইটার মধ্যে আলাদা করা যাবে না। সেটা দিয়ে আমি বুঝতে পারবো যে আমার এটা ওভারিয়ান একটোপিক। যদি আমার ওভারিয়ান হয় সেক্ষেত্রে তো হচ্ছে আমার সার্জিক্যালি প্রসেসের জন্য আমার যেতে হবে। আর মেথোট্রিক্স যেটা আমি দিতে পারি, রিস্ক থাকবে, রিস্ক বেনিফিট ইয়ে করে আমি লোকালি আমি ট্রাই করতে পারি। আচ্ছা, অ্যাবডোমিনাল প্রেগন্যান্সি আমরা ফার্স্টেই দেখেছিলাম প্রাইমারি হতে পারে, সেকেন্ডারি হতে পারে। অ্যাবডোমিনাল প্রেগন্যান্সির মধ্যে আপনার এখানে যেটা সিঙ্গেল ব্রেস্টের জন্য একটা লাইন ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ব্যাকস্টন হিপ কন্ট্রাকশনটা পাওয়া যাবে না অ্যাবডোমিনাল প্রেগন্যান্সিতে। অ্যাবডোমিনাল প্রেগন্যান্সি আর এই যে প্রাইমারি সেকেন্ডারি ওভাবে গেল।
আর যখন আমি এক্সামিন করব তখন আমি ফিটাল পার্টস গুলো খুব ইজিলি পাবো, যেটা ইউটেরাসের মধ্যে আমি কি পাই, ইউটেরাসের কন্ট্রোলটা পাই, কিন্তু এই ক্ষেত্রে হচ্ছে ফিটাল পার্টসটা আমি ইজিলি পাবো। এটা হচ্ছে একটা পয়েন্ট, ডিফারেন্সিয়েটিং পয়েন্ট। ইউটেরাস আমার এমটি থাকবে, কিন্তু আমি যে কমপ্লেক্স মাস আমি যেগুলো পাবো সেটা হচ্ছে এরকম হতে পারে লিভারের নিচে গিয়ে পাচ্ছি, অথবা ইন্টেস্টাইন গুলো সারাউন্ডেড ভাবে আছে, এরকম যে কোনো একটা সাইটে আমি পেতে পারি অ্যাবডোমেনের মধ্যে। আচ্ছা, এখানে একটা টপিকের সাথে মনে রাখতে হবে যে যদি মা RH নেগেটিভ হয়, এখানে তো আমার বেবি ব্লাড গ্রুপ বোঝার কোনো উপায় নেই। বাইরের কান্ট্রিতে ওরা আগে থেকে এসব সেল ফ্রি ফিটাল ডিএনএ এগুলো দিয়ে বেবি ব্লাড গ্রুপ এগুলো ওরা বুঝে যায়, কিন্তু আমাদের কাছে যে অপশন গুলো নাই। তাই RH নেগেটিভ মাদার হলে মাথায় একটা রাখতে হবে যে অ্যান্টি ডি আমার দিয়ে দিতে হবে। আচ্ছা, এটা ছিল আমাদের একটা টপিকের জন্য। আরেকটা হিউজ একটা টপিক, বিশাল একটা টপিক। আচ্ছা, এটা হচ্ছে 441। আপনার এই স্লাইড দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। এটা হচ্ছে 441। আচ্ছা, নিউনেটাল জন্ডিস নিয়ে অনেক কোশ্চেন আছে, এবারও কোশ্চেন আসছে। নিউনেটাল জন্ডিস হচ্ছে কি, আমরা তো জন্ডিসের ডেফিনেশন তো আমরা সবাই জানি, ইয়েলোইশ ডিসকালারেশন অফ স্কিন মিউকোসা। এগুলা কেন হচ্ছে? এক্সেস বিলিরুবিনের জন্য হচ্ছে। এখন তাহলে কেন এই বিলিরুবিন বাড়ছে? স্লাইড দেখতে পাচ্ছি না। স্লাইড দেখা যাচ্ছে না? না, এনটিডির স্লাইড দেখা যাচ্ছে, বাট নিউরোলজি তো দেখা যাচ্ছে না। জন্ডিসের স্লাইডটা দেখা যাচ্ছে না। কেন দেখা যাচ্ছে না? আপনি কোন স্লাইড কি দেখা যাচ্ছে নাকি কোন স্লাইড দেখা যাচ্ছে না এখন? এনটিডি স্লাইড 81 এটা দেখা যাচ্ছে একটোপিক প্রেগন্যান্সির। আচ্ছা, জন্ডিসের স্লাইড দেখা যাচ্ছে না, অন্যটা দেখা যাচ্ছে। Puede que no me quiera, ya que consigo que trae. ¿Cómo lo llamo? Pues no hay niño. আপুরে এখন দেখা যাচ্ছে? জি আপু। আচ্ছা, এইটা হলো তাহলে আমাদের জন্ডিসের ডেফিনেশন আমরা সবাই জানি। এখন এটা কেন হচ্ছে, কি হচ্ছে, কোন স্টেটে হচ্ছে, এটা আমরা এখন জানবো। একটা এই ফ্লো চার্টটা মাথায় রাখলে অনেক কিছু ইজি হয়ে যাবে। আচ্ছা, দেখি এখন কোন কেন আরবিসি ব্রেকডাউন হচ্ছে এটা আমরা পরে আসি। ঠিক আছে, আমার আরবিসিটা আমার ব্রেকডাউন হচ্ছে কোথায় গিয়ে, সেটা হচ্ছে রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেমে গিয়ে আমার এই আরবিসি ব্রেকডাউন হচ্ছে, যেখান থেকে হচ্ছে আমার হিমোগ্লোবিন এগুলো রিলিজ হচ্ছে, যেটা থেকে আমার হচ্ছে বিলিভার্ডিন আর হচ্ছে আয়রন রিলিজ হচ্ছে। হ্যাঁ, এই বিলিভার্ডিনটা রিডিউসড হয়ে কি তৈরি করছে? বিলিরুবিন তৈরি করছে। এই বিলিরুবিনটা কি করে? অ্যালবুমিনের সাথে বাইন্ড করে এটা লিভারে যায়, লিভারে গিয়ে আনকনজুগেটেড বিলিরুবিন যেটা, ওটাকে কনজুগেট বিলিরুবিনে কনভার্ট করে। এখন আমার যে আনকনজুগেটেড বিলিরুবিন যেটা,
সেটা হচ্ছে ওয়াটার ইনসলিউবল, ওটা হচ্ছে ফ্যাট সলিউবল। আনকনজুগেট বিলিরুবিনকে এক্সক্রিট আউট হতে হলে আমার স্টুল দিয়ে এটাকে এক্সক্রিট আউট হতে হবে। কেন? এটা তো ওয়াটার সলিউবল না, এটা তো ইউরিনের সাথে বের হতে পারবে না। এই আনকনজুগেট বিলিরুবিন যখনই লিভারে যাওয়ার পর কনজুগেট হচ্ছে, এই কনজুগেশনের পর সেটা ওয়াটার সলিউবল হচ্ছে, তখন গিয়ে এটা ইউরিনে এক্সক্রিট হতে পারছে। এক। আচ্ছা, যখন এটা আনকনজুগেট বিলিরুবিন থাকছে সেটা তো ফ্যাট সলিউবল, আর এই দুষ্টু ফ্যাট সলিউবল থেকে কি করতে পারে? আমার ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করে যেতে পারে। আর যখন এটা ক্রস করে যাবে তখনই হচ্ছে আমার বাচ্চার কার্নিটেরাস, সিজার, এরকম ডিফারেন্ট প্রবলেমস হবে। আচ্ছা, এখন এটা হচ্ছে, এটা আমরা মাথায় রাখি, এটা মাথায় রাখি, বাকিগুলো হচ্ছে আমার কখন কি। তাহলে আমার আরবিসি ব্রেকডাউন যখন হয়ে যাচ্ছে তখন তো সে লিভারে যাওয়ার সময় পাচ্ছে না। সো আরবিসি যখন ব্রেকডাউন হয়ে যাচ্ছে ডিরেক্ট, তখন সেটা হচ্ছে আনকনজুগেট বিলিরুবিনটা প্রডিউস করছে, লিভারে যাওয়ার তার সুযোগ নাই। আর যেখানে হচ্ছে সাপোজ আমার অবস্ট্রাক্ট, এটা হচ্ছে হেমোলাইটিক জন্ডিসের একটা টার্ম, যে আনকনজুগেটেড বিলিরুবিন। আর যেখানে হচ্ছে আমার অবস্ট্রাক্টেড জন্ডিস হচ্ছে, সেখানে গিয়ে কি হচ্ছে কনজুগেট সেটা হতে পারছে, সেটা লিভারে ফাংশন ঠিক আছে, কিন্তু পরের পোর্শনে গিয়ে সেটা গিয়ে প্রবলেমটা হচ্ছে। এতটুকু খালি মাথায় রাখি, কোনটা ওয়াটার সলিউবল, কোনটা ফ্যাট সলিউবল, কোনটা ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করতে পারে, এতটুকু মাথায় রেখে আমরা সামনের পোর্শনে আগাই। আচ্ছা, এই আনকনজুগেটেড বিলিরুবিন যেটা বললাম, এইটাই হচ্ছে আমার টক্সিক, যেটা হচ্ছে নিউরোনাল ডিসফাংশন যেটা করছে ফ্যাট সলিউবল জিআইটির মাধ্যমে। এটা যে কথাটা বললাম ওটা হচ্ছে জাস্ট এই স্লাইডটা, এটা মাথায় রাখবো। আচ্ছা আচ্ছা, এই জন্ডিসটা আমার কি হতে পারে? ফিজিওলজিক্যাল হতে পারে, ফিজিওলজিক্যাল হতে পারে কিংবা প্যাথোলজিক্যাল হতে পারে। কোনটা কখন হয় সেটা দেখবো। ফিজিওলজিক্যালটা এটা হচ্ছে বোথ রিটেন সিঙ্গেল বেসের জন্য ভেরিয়েবল ইম্পর্টেন্ট। তাহলে ফিজিওলজিক্যাল জন্ডিসটা আমার হচ্ছে 2 to 3 ডেজে অ্যাপিয়ার করছে, ডিসঅ্যাপিয়ার করছে কবে? 7 to 10 ডেজে। 7 to 10 ডেজের থেকে হচ্ছে যদি প্রিম্যাচুর বেবি হয় সেটার ক্ষেত্রে একটু বেশি হতে পারে, 14 to 20 ডেজ পর্যন্ত থাকতে পারে। তাহলে অ্যাপিয়ার করছে 2 to 3 ডেজে। যে জন্ডিসটা আমার 2 to 3 ডেজে ডেভেলপ করবে সেটা প্রবাবলি ফিজিওলজিক্যাল জন্ডিসের মধ্যেই পড়বে, সেটা আমার 7 to 10 ডেজের মধ্যে ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে। টার্ম ইনফ্যাক্টের ক্ষেত্রে যখন আমি মাপবো যে আমার কত এই বিলিরুবিনটা আমার কত, তখন দেখবো যে আমার 3 to 5, ঠিক আছে। আর হচ্ছে এটা রাইজ করতে পারে আপ টু 12 পর্যন্ত, ফিজিওলজিক্যালের ক্ষেত্রে আমার এটা রাইজ করতে পারে। ঠিক বললাম না, প্রি টার্মের ক্ষেত্রে হচ্ছে একটু ডিলে হয় সবকিছুতে। তাদের জন্য হচ্ছে যেখানে টার্মের জন্য 12 পর্যন্ত নরমাল, ওদের হচ্ছে 15 পর্যন্ত বাড়তে পারে। আরেকটা হচ্ছে এটা আরেকটু বেশি দিন থাকতে পারে, যেটা আমি বলছি যে 10 ডেজ এর মধ্যে যেটা নরমালি চলে যাওয়ার কথা, ওদের জন্য একটু 14 to 20 ডেজ এর মতো থাকতে পারে। তাহলে ফিজিওলজিক্যালের জন্য হচ্ছে এই পয়েন্টগুলো যখন আমার থাকবে তখন হচ্ছে এটা আমার ফিজিওলজিক্যালের মধ্যে পড়বে। এখন ফিজিওলজিক্যালের কজ কি হতে পারে? একটা হতে পারে ইনক্রিজ রেড সেল ভলিউম, আর একটা হচ্ছে এই যে রেড সেল ভলিউম যেটা আমার বেড়ে আছে সেটা ডিস্ট্রাকশন হয়, ভলিউম বেড়েছে, না হয় ডিস্ট্রাকশন বেড়েছে। মানে যে আমার যে আরবিসি 120 ডেজ যেটা লাইফ স্প্যান ছিল সেটা আমার কমে গেছে, আর্লি ব্রেকডাউন হচ্ছে, সেটার জন্য একটা হতে পারে। আরেকটা হতে পারে হচ্ছে আমার যে এনজাইমস আছে, কনজুগেশন এটা হওয়ার জন্য আমার যে এনজাইমস আছে সেই এনজাইমটা আমার বডিতে নাই, সেটা একটা কারণ হতে পারে। আরেকটা হতে পারে এন্টারোহেপাটিক সার্কুলেশনে আমার এন্টারোহেপাটিক সার্কুলেশনটা আমার কমে যাওয়ার কারণে আমার গাট, ইন্টেস্টাইন এগুলোতে আমার বিলিরুবিনের লেভেল বাড়তে পারে। আচ্ছা, আরেকটা হতে পারে এটা হচ্ছে বডিতে বাড়ছে কেন, আর এটা হচ্ছে বডি থেকে বের হয়ে যাওয়ার একটা উপায় আছে, সেটা হচ্ছে লিভার যখনই এটাকে কনজুগেট করে ফেলবে
তখনই এটা হচ্ছে এক্সক্রিট আউট হতে পারবে। এখন লিভারের এখান থেকে আমার কাজ করছে না, এক্সক্রিট আউটটা হতে পারছে না। তাহলে একটা হচ্ছে ডিস্ট্রাকশন বেশি হচ্ছে, একটা হচ্ছে আমার এনজাইম কমে যাচ্ছে, একটা হচ্ছে আমার সার্কুলেশনে এটা বেশি যাচ্ছে যার কারণে, আরেকটা হচ্ছে পারে যে লিভারে যে আমার এনজাইম আছে সেটা আমার কমে যাচ্ছে যার কারণে আমার এই প্রবলেম গুলো হচ্ছে। এখন কোন কোন ক্ষেত্রে এইগুলো বেশি হয়, কোন সিনারিও গুলোর ক্ষেত্রে এগুলো বেশি হয়? একটা হতে পারে যে বার্থ ট্রমা আছে কিনা, আচ্ছা বার্থ ট্রমা আছে কিনা, যাদের অক্সিটোসিন ইউজ করা হয় ইনজুডিশিয়াসলি তাদের জন্য হতে পারে। ইনফ্যান্টস উইথ হাইপোক্সিক ইসকেমিক যদি থাকে, ইসকেমিয়া যদি থাকে সেক্ষেত্রে হতে পারে। আর হচ্ছে ডিলেড কর্ড ক্ল্যাম্প, ডিলেড কর্ড ক্ল্যাম্প এটা বোধ হচ্ছে 1 মিনিট আমাদেরকে এখন ওয়েট করতে বলা হয়, কিন্তু দেখা গেল কোনো কারণে আমি আরো বেশি দেরি করছি, তাহলে আরবিসি একটা পয়েন্ট ছিল না ওখানে, আরবিসি পরিমাণ বেশি, তো এই কর্ড ক্ল্যাম্পটা লেট হওয়ার কারণে আরো বেশি আরবিসি বেবির মধ্যে চলে গিয়েছিল, যেগুলোই হচ্ছে গ্র্যাজুয়ালি ডিস্ট্রাকশন হচ্ছে। এগুলো হচ্ছে কজ। ট্রিটমেন্ট কি? যদি এটা ফিজিওলজিক্যাল হয়, কোন এটা এসএকিউর জন্য একটা যে ফিজিওলজিক্যাল জন্ডিসের ট্রিটমেন্ট কি? যদি এটা ফিজিওলজিক্যাল হয় কোনো ট্রিটমেন্টের দরকার নাই, বেবিকে ফ্রিকুয়েন্ট ফিড দিতে বলবো। যদি বেবিটা প্রিম্যাচিওর হয় সেক্ষেত্রে একটা রিস্ক ফ্যাক্টর আছে যে তাদের বিলিরুবিনটা আরো বেশি রাইজ করে, যার কারণে একটা কার্নিকটেরাস হওয়ার একটা চান্সেস বেশি হয়, সেক্ষেত্রে আমার খুব কশাস থাকতে হবে। সেক্ষেত্রে হয়তো এক্সচেঞ্জ ট্রান্সফিউশন লাগতে পারে, ফটোথেরাপি রাখতে পারে, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, ফেনোবারবিটন অথবা ফটোথেরাপি আমরা ইউজ করতে পারি। ফেনোবারবিটন কি করে? চিলেশন হিসেবে চিলেটর হিসেবে কাজ করে, যেমন বিলিরুবিনটাকে রিডিউস করবে। আর একটা হচ্ছে ফটোথেরাপি আমরা দিতে পারি। এখন আসি প্যাথোলজিক্যাল। ফিজিওলজিক্যালের এটার মধ্যে তাহলে ডিফারেন্স জানতে হবে। প্যাথোলজিক্যালে কি বলছে? অ্যাপিয়ারিং উইদিন 24 আওয়ার্স অফ বার্থ, ওখানে কি বলেছিল 2 to 3 ডেজ এর মধ্যে। আচ্ছা, বিলিরুবিনটা ইনক্রিজ রেট কত থাকবে? খুব ফাস্ট ইনক্রিজ করবে, কিরকম? পার ডেতে 5 মিলিগ্রাম পার ডিএল বেড়ে যাচ্ছে, অথবা পার আওয়ারে যদি বলি তাহলে 0.2 মিলিগ্রাম পার ডিএল, এই সংখ্যাটা লাগবে। আচ্ছা, কনজুগেট বিলিরুবিন হচ্ছে মোর দেন 2 গ্রাম হবে আমাকে। ক্লিনিক্যাল জন্ডিস হচ্ছে পারসিস্ট করবে 1 উইকেরও বেশি ইন কেস অফ টার্ম ইনফ্যান্ট। আর প্রিটার্মের ক্ষেত্রে বলছি সবকিছুই বেশি, প্রিটার্মের ক্ষেত্রে হচ্ছে 2 উইকস। এই ক্ষেত্রে হচ্ছে ফটোথেরাপি লাগে। আর এই যেহেতু এটা প্যাথোলজিক্যাল, এখানে বেবি ফাস্ট ডিটোরিয়েট করে। এখানে কজ যেটা আমরা এতক্ষণ বললাম, এখানে কজ এটা হচ্ছে বোথ সিঙ্গেল বেস্ট এসএকিউর জন্য, যে হাইপারবিলিরুবিনিমিয়ার কজ কি? এক্সেস রেড সেল ডিস্ট্রাকশন, কখন? হেমোলাইটিক ডিজিজ অফ দ্য নিউবর্ন। আরএইচ ইনকম্প্যাটিবিলিটি ছিল, বেবিটা থ্রু আউট প্রেগনেন্সি দেখা যাবে তার অল্প 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 এরকম আরবিসি ব্রেকডাউন করছিল, এখন হওয়ার পরও দেখা যাবে যে এগুলো আরো মোর ডিস্ট্রাকশন স্টার্ট হচ্ছে। আরবিসি কনজেনিটালি ফ্রাজাইল, স্ফেরোসাইটোসিস, ডেফিসিয়েন্সি অফ দ্য গ্লুকোজ 6-phosphate dehydrogenase, যদি আমার এখানে সেপসিস থাকে, টক্সোপ্লাজমা রুবেলা, এদের ক্ষেত্রে বিলিরুবিন লেভেল বেশি থাকবে। নিওনাটাল যদি সেপসিস থাকে, যেমন ইকোলাই, এগুলো যদি আমার থাকে। আর হচ্ছে এক্সট্রাভ্যাসেশন অফ দা ব্লাড, কোনো কেফাল হেমাটোমা ইন্ট্রাভেনাস কোনো সাইড থেকে যদি আমার ইয়ে হয়। হচ্ছে ডিফেক্টিভ কনজুগেশন, যদি আমার কনজুগেশনের জন্য ডিফেক্টিভ কনজুগেশন থাকে সেক্ষেত্রে তো ক্লিয়ার হবে না, বডির মধ্যে এটা বাড়তে থাকবে গ্র্যাজুয়ালি। ব্রেস্ট মিল্ক জন্ডিস হতে পারে, মেটাবলিক এন্ড এন্ডোক্রাইন কজ হতে পারে। আর হচ্ছে কনজেনিটাল যদি কোনো অবস্ট্রাকশন, অ্যাট্রেসিয়া, বিলিয়ারি ক্যালকুলাই, এগুলো যদি আমার থাকে সেক্ষেত্রে হতে পারে। থ্যালাসেমিয়ার ক্ষেত্রে আরবিসি ডিস্ট্রাকশন রেট অনেক বেশি থাকে, সেক্ষেত্রে হতে পারে। তাহলে এখানে হচ্ছে থ্যালাসেমিয়ার জন্য ফ্যামিলি হিস্ট্রি আমার দেখতে হবে, যে কোনো ফ্যামিলি হিস্ট্রি ছিল কিনা। যখন আমার আনকনজুগেটেড বিলিরুবিনটা মোর দেন 12 ইন টার্ম প্রেগন্যান্সি হচ্ছে, তখনই আমি এটাকে কি বলবো? হাইপার বিলিরুবিনেমিয়া। আমরা ফিজিওলজিক্যালের ক্ষেত্রে কি বলেছিলাম যে 12 পর্যন্ত আমার এটা বাড়তে পারে। তাহলে আমরা এখানে টাইম কাট অফ মার্ক কোনটা? আমরা এখানে হচ্ছে 12 এর বেশি গেলে তখন আমি এই কথাটা বলবো।
এখন হচ্ছে আনকনজুগেটেড হাইপারবিলিরুবিনমিয়া কোনটা? এতক্ষণ আমার যে কজগুলো পড়লাম ওই কজগুলি আমার এখানে আছে, জাস্ট এখানে সাজানো। এখন হচ্ছে ওইটার সাথে আমার হচ্ছে এটা ছিল আনকনজুগেট, যেগুলো আমরা এতক্ষণ বললাম। এখন আসি কনজুগেটেড। ঠিক আছে, কনজুগেটেড হচ্ছে মোর লাইকলি ফর ইনফেকশনস, ট্রাইসোমিস, গ্যালাক্টোসেমিয়া, সিস্টিক ফাইব্রোসিস, বিলিয়ারি অ্যাট্রেসিয়া। দেখেন একটা জিনিস খেয়াল করেন, এখানে ব্রেস্ট মিল্ক ইনজুরি, আয়াট্রোজেনিক, এগুলো কিন্তু বেবির প্রবলেম না থাকার পরেও হতে পারে। কেফাল হেমাটোমা, বেবির কোন একটা বার্থ ইনজুরির সময় এই জিনিসটা হয়েছিল। মাদার ডায়াবেটিক, বেবি ভালো। হ্যাঁ, এইসব ক্ষেত্রে আনকনজুগেটেড হাইপারবিলিরুবিনিয়া হচ্ছে। কিন্তু কনজুগেটের জন্য দেখেন, কনজুগেটের প্রত্যেকটা বাচ্চার প্রবলেম আছে। এই কারণেই বলা হচ্ছে এখানে একটা টার্ম, কনজুগেটেড হাইপারবিলিরুবিনেমিয়া ইজ নেভার নরমাল অর ফিজিওলজিক্যাল। কনজুগেটটা কখনো নরমাল না। কেন? বিকজ কনজুগেটেড কজ গুলো আমরা দেখি, কনজুগেটেড সব কজ গুলোই হচ্ছে বাচ্চার প্রবলেমেটিক কজ। তো একটা নরমালি কখনো মানে ফিজিওলজিক্যালি কখনো এই জিনিসটা হবে না। ফিজিওলজিক্যালি কোনগুলো হতে পারে? এগুলোর কোন একটা কারণে ফিজিওলজিক্যালি হতে পারে, কিন্তু এটার কারণে ফিজিওলজিক্যাল হবে না। দিস ইজ অলওয়েজ প্যাথোলজিক্যাল। আচ্ছা, ব্রেস্ট মিল্ক ইনজুরি। ব্রেস্ট মিল্ক